নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার গল্প এবং অবশ্যই মন ভালো করা গল্প, দ্য গ্রেট ভিখু। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, দ্য গ্রেট ভিখু। ভালো নাম সোমনাথ। সন্তান কামনায় সোমনাথের বাবা মা একসময় জানা এবং অজানা নানা দেবদেবীর মন্দিরে, ঠাকুরের থানে, পীর বাবার দরগায় মানত করে করে যখন ক্লান্ত এবং হতাশ, তখন সোমনাথের বাবা গোপালবাবুর এক বন্ধু পরামর্শ দিলেন, আপনি একবার মাদুরাতে গিয়ে বাবা সোমনাথের মন্দিরে পুজো দিয়ে দেখতে পারেন। এবার পুজোয় আমরা যাচ্ছি। গোপালবাবু একটু অবাক হয়ে বলেছিলেন, সে কি, আপনিও যাচ্ছেন? আপনার তো 3টি। ব্যাপারটা বুঝতে পেরে বন্ধু বললেন, না না, আমি যাচ্ছি বেড়াতে। আমার ভাইরা ওখানেই চাকরি করেন তো, অতএব থাকার কোনো অসুবিধে হবে না। এতদিন সন্তান কামনায় পশ্চিমবঙ্গের মধ্যেই ঘোরাঘুরি করেছেন, এই প্রথম অন্য প্রদেশে যেতে হলো। যেহেতু সোমনাথের মন্দিরে সন্তান ভিক্ষা করে পুজো দেওয়ার 2 বছর পর ছেলে জন্মালো, তাই নাম রাখা হয়েছিল সোমনাথ। সোমনাথের মা বড়ই ধর্মভীরু। তিনি জানালেন, বাবার কাছে ভিক্ষে করে পেয়েছি বলে ওর ডাক নাম থাকুক ভিখু। সোমনাথ যত বড় হতে লাগলো ততই ওর গা থেকে পোশাকি নাম সোমনাথের খোলসটা আলগা হয়ে যেতে যেতে এখন সবার কাছেই সোমনাথ হয়ে উঠেছে ভিখু। কেউ ডাকে ভিখু, কেউ বলে ভিখুদা, আবার কারো কারো কাছে দ্য গ্রেট ভিখু। ছেলেবেলা থেকেই ভিখুর মধ্যে নানা ব্যাপারে কৌতূহল ছিল। একমাত্র সন্তান বাবা মার নয়নের মণি বলে ভিখুর কোনো কাজে বাবা মা বাধা দিতেন না। সন্তান যাতে ভালো থাকে, দীর্ঘজীবী হয়, সেই কারণে গলায় 2 হাতে কোমরে নানা রকমের তাবিজ কবচ বেঁধে দিয়েছিলেন ভিখুর মা। নিজেকে নিয়ে ভিখু বেশি ভাবত না। সময় মতো স্কুলে যেত, স্কুল থেকে ফিরে খেলার মাঠে, আবার সন্ধেবেলায় পড়তে বসা। এই রুটিনের বাইরে যতটা সময় ভিখু হাতে পেত সেই সময়টা সে অপচয় করত না। নানা ব্যাপারেই তার অপার কৌতূহল ছিল বলে সে সকলের কাছ থেকেই সব কিছু শিখতে চাইত। ভিখু ছেলে ভালো, তাই কেউ ওকে কোনো কারণে বিমুখ করত না। সম্ভবত এই কারণেই 11 বছর বয়সের মধ্যে সে অনেক কিছু শিখে ফেলল, যেমন চুল কাটা, রান্না করা, সাইকেল থেকে মোটর গাড়ি চালানো, সব রকম গাছে ওঠা, দুর্গা ঠাকুরের চালচিত্র আঁকা, পাড়ার থিয়েটারে অভিনয় করা, অন্যদের মেকআপ দেওয়া, ফুটবল খেলার সঙ্গে সঙ্গে রেফারি হওয়া, সব কিছু। ওদের পুরনো পাড়া গাইবান্ধা থেকে ভিখুরা যখন আমাদের পাড়ায় দোতলা বাড়ি করে চলে এলো, ভিখু তখন আমাদের কাছে সব জানতা। ভিখুর নানা রকম শখের মধ্যে একটা শখ ছিল গাছ পোঁতা। নিজেদের বাড়ির সামনে আর ভেতরের উঠোনে গাছ পুঁতে পুঁতে বাড়িটাকে প্রায় জঙ্গল বানিয়ে ফেলেছে। একটু দূর থেকে দেখলে মনে হতো জঙ্গলের মধ্যে একটা দোতলা বাড়ি। বাড়ির ছাদকেও ছাড় দেয়নি ভিখু, সেখানেও প্রায় ছোটোখাটো একটা জঙ্গল তৈরি করে ফেলেছে। কিন্তু ভিখুকে কিছু বলার উপায় নেই। তাকে কে বলবে? বাবা মার তো বলার প্রশ্নই ওঠে না, পাড়ার লোকেরাও বলে না। এই পাড়ার প্রায় সকলেই কোনো না কোনোভাবে ভিখুর দ্বারা উপকৃত। ভালো ছেলে বলে ভিখুর যে সুনাম গাইবান্ধাতে ছিল, সেই সুনাম এই পাড়াতেও আছে। গাইবান্ধা থেকে মতিরহাট বেশি দূর নয়, মাঝখানে কচুরিপানায় ঢাকা একটা খাল। এখানকার পুরনো লোকেরা বলে এককালে ওটা নাকি নদী ছিল, সোনাই নদীর সঙ্গে তার যোগ ছিল, অন্য যোগটা গঙ্গার সঙ্গে। তা সেই সোনাই নদী তো কবেই হেজে মোজে উধাও হয়ে গেছে। এদিকে আবার নামে মতিরহাট হলেও হাট বসা উঠে গেছে বহুকাল আগেই।
এখন এখানে বড় বড় বাড়ি, দোকান, নানা রকমের শোরুম, বাজারের জন্য রয়েছে পাকা বাড়ি। ওই গোলাকার বাড়িটাই মতিরহাটের নিউ মার্কেট। ভিখু এখানে এসে ভালোই আছে। মাঝে মধ্যে বাঁশের সাঁকো পেরিয়ে গাইবান্ধা যায়, পুরনো বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে, আবার মতিরহাটে ফিরে আসে। পাকা রাস্তা দিয়ে ঘুরে গেলে সময় বেশি লাগে বলে সে বাঁশের সাঁকো পেরিয়ে তাড়াতাড়ি যায়। গাছ লাগানোর ব্যাপারে ভিখুর শখটা যতদিন নিজের বাড়িতে সীমাবদ্ধ ছিল ততদিন কোনো শোরগোল হয়নি। নিজের বাড়িতে স্থানাভাব ঘটার পর ভিখু অন্যের বাড়ির দিকে হাত বাড়ালো। গাছ পোঁতার সময় ভিখু কাউকে কিছু জানাবার প্রয়োজন মনে করত না। হাতে সময় থাকলেই কারো না কারো বাড়ির সামনে, পেছনে, নয়তো রাস্তার ধারে গাছ লাগিয়ে দিত সে। এত রকম গাছের চারা বীজ ভিখু যে কোথা থেকে কিভাবে সংগ্রহ করত সেটা এখনও রহস্য। ভিখুর কাছে গাছের কোনো জাত বিচার ছিল না। ওর মতে সব গাছই ভালো। অতএব অন্যের বাড়ির সামনে গাছ লাগাবার কিছুদিন পর কেউ দেখত পেঁপে গাছ, কেউ দেখত বকুল ফুলের গাছ, বা কারো বাড়ির সামনে পেয়ারা গাছ। কিন্তু সবার ক্ষেত্রে তো এমনটা হতো না। যার বাড়ির সামনে ফণিমনসা কিংবা বাবলা গাছ গজিয়ে উঠত সে তো খুশি হতে পারত না। ফলে এসব নিয়ে ছোটোখাটো অশান্তি পোহাতে হতো ভিখুর বাবা আর মাকে। কিন্তু ভিখুকে কিছু বলতেন না। একবার একটু বেশি রকম বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। প্রফুল্ল ডাক্তার ভিখুকে ডেকে আদর করে বলেছিলেন, বাবা ভিখু, তোমার হাতের মহিমা আছে। যাই মাটিতে পুঁতে দাও তাই দেখি তোমার হাতের গুণে ফনফনিয়ে বেড়ে ওঠে। তুমি 2-4 রকমের বাহারি গাছ আর ফুলের গাছ দিয়ে বাড়ির সামনের বাগানটা সাজিয়ে দিতে পারবে? ভিখু তো এক কথায় রাজি। প্রফুল্ল ডাক্তার বললেন, গাছের চারা বা বীজ কিনতে যদি পয়সা লাগে তাহলে আমাকে বলো। ভিখু বলল, কিছু লাগবে না, সব আমি ম্যানেজ করব। ভিখু পরদিন থেকেই পরম উৎসাহে কাজে লেগে গেল। ডাক্তারবাবুর স্ত্রী ভিখুকে ডেকে বললেন, তোমার দাদার কথায় এত যে খেটে বাগান বানাচ্ছ, সবটাই না জলে যায়। ভিখু প্রশ্ন করে, জলে যাবে কেন? ডাক্তারবাবুর স্ত্রী বলেন, পাড়ায় তো চোরের অভাব নেই। গেলবার সরস্বতী পুজোর আগের রাত্রে আমার গাঁদা ফুলগুলো টপ শুদ্ধ চুরি হয়ে গেল। সেই শোকে পুজোর প্রসাদ পর্যন্ত আমি মুখে তুলতে পারিনি, অথচ ভোগের খিচুড়ি আমি কি ভালোই না খাই। ভিখু একটু ভেবে প্রশ্ন করল, গেট তো বন্ধ থাকে, চোর এলো কিভাবে? ডাক্তারবাবুর স্ত্রী বলেন, তোমার যেমন কথা, সবাই কি তোমার মতো ভিখু? ওই তো ছোট্ট পাঁচিল, ওটা ডিঙিয়ে এসেছে। ভিখু অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, কিছু ভাববেন না, আমি এমন ব্যবস্থা করে দেব যে একবার আসার পর দ্বিতীয়বার আর চোর আসবে না। ভিখু কি ব্যবস্থা করবে সেটা আর ডাক্তার গিন্নি জানতে চাননি। চাইলে হয়তো পরবর্তীকালে এমন গণ্ডগোল হতো না। ভিখু সামনের লনে ঠিক মাঝখানে অনেকটা জায়গা নিয়ে বাহারি গাছ, ফুলের গাছ লাগালো। বাকি জমিটা ছোট্ট একটা কোদাল দিয়ে কুপিয়ে বীজ ছড়াতে লাগলো। ডাক্তার এবং ডাক্তার গিন্নি দুজনেই মনে মনে ভাবলেন, ভিখু তো প্রকৃতি প্রেমিক, বন সৃজনে ওর দক্ষতা প্রশংসনীয়। নিশ্চয়ই নয়ন মনোহর কিছু একটা ব্যবস্থা সে করছে। বাহারি গাছ এবং ফুলের গাছে ফুল ফোটার আগেই নয়ন মনোহর ব্যাপারটা মাটি থেকে পাতা শুদ্ধ গজিয়ে উঠল। পাতাগুলো ঘন সবুজ, কোনো কোনোটাই ঈষৎ হলদে আভা। হলদে বললেও ঠিক বোঝানো যাবে না। কচি কলা পাতার মধ্যে যেমন পাকা পাকা একটা রং থাকে, ঠিক তেমন। ডাক্তার গিন্নি দেখলেন পাতাগুলো বেশ দেখতে। ভিখুকে জিজ্ঞেস করলেন, ভিখু, পাতাগুলো তো বেশ দেখতে, কি নাম এর? ভিখু বলল, বৌদি, একটু ধৈর্য ধরুন, এ বড় মূল্যবান পাতা, এখানে এ জিনিস পাওয়া যায় না।
এর মহিমা পরে টের পাবেন। এ হচ্ছে অন্য গাছের রক্ষক, গৃহরক্ষক এবং চোর তস্কর নিরোধক। ডাক্তার গিন্নি উল্লসিত হয়ে বললেন, তাহলে ওই গাছ তুমি আমার জলের পাম্পের কাছে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করো ভিখু। আমার পাম্প দুবার চুরি হয়ে গেছে। ভিখু বলল, আপনি যেখানে যেখানে বললেন সেখানেই লাগিয়ে দেব। ডাক্তার গিন্নি আবদারের গলায় বললেন, ভাই ভিক্ষু, তুমি তাহলে বাড়ির ছাদেও লাগিয়ে দাও। ছাদ থেকেই তো একবার চোর এসেছিল, ছাদে লাগানো যাবে? ভিখু বলল, চেষ্টা করছি। এই পাতার ফলন খুব দ্রুত, ছারপোকারা এদের কাছে হার মেনে যায়। কয়েকদিনের মধ্যেই বাড়ির ছাদে পাম্পের কাছে, গেটে এবং সামনের লনে পাতাগুলো সতেজ হয়ে বাড়তে লাগলো। পাতার মহিমা প্রথম টের পেল বাড়ির একমাত্র কাজের লোক। সকালে পাম্প চালাতে গিয়ে পাতাটা হাতে লাগলো। তারপরই শুরু হলো চুলকুনি আর জ্বলুনি। যত চুলকোয় জ্বালা তত বাড়ে এবং হাতটা ফুলতে থাকে। থাকতে না পেরে গিন্নিমার কাছে এলো। গিন্নিমা ঠাকুর ঘরে পুজোয় বসেছেন। ঘণ্টাখানেকের আগে ওই পুজোর ঘর থেকে তাঁর বেরোবার কোনো সম্ভাবনা নেই। অন্য দিনের মতো একতলার ঘরে নিজের চেম্বারে রোগী দেখতে বসে যাবেন ডাক্তারবাবু। সকাল 9টা থেকে 11টা, ভিজিট 100 টাকা। কাজের লোক যার নাম রঘু, যে পাম্প চালাতে গিয়ে সেই যে চুলকোতে আরম্ভ করেছে, এখনও থামতে পারছে না। হাত ফুলে গেছে, দুটো হাতের পাঞ্জাই টকটকে লাল হয়ে গেছে। ডাক্তারবাবু বললেন, রঘু, যিনি এসেছেন তাকে পাঠাও। রঘু ঘরে ঢুকে বলল, বাবু, আমি প্রথমে এসেছি। ডাক্তারবাবু চোখ থেকে চশমাটা নামিয়ে বললেন, তুই এসেছিস মানে? তোর কি হয়েছে? আমি তো পেশেন্টের কথা বলছি। রঘু কান্না কান্না গলায় বলল, আগে বাবু, আমি নিজেই পেশেন্ট। এই দেখুন দেখুন, আমার হাত দুটোর অবস্থা দেখুন। ডাক্তারবাবু রঘুর হাত দুটো দেখতে দেখতে বললেন, কখন থেকে হচ্ছে? রঘু উত্তর দিল, সকাল থেকে। 7টার সময় পাম্প চালাতে গেছি, তারপর থেকেই। ডাক্তারবাবু গম্ভীর হয়ে রঘুর হাত দুটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন, এই যে গবেট, কাল রাত্রে বা আজ সকালে কি খাওয়া হয়েছে? রঘু উত্তর দিল, তেমন কিছু নয় তো, ভাত, কলাইয়ের ডাল আর আলু পোস্ত। ডাক্তারবাবু প্রশ্ন করলেন, কলাইয়ের ডাল অথবা পোস্ত তোর সহ্য হয়? রঘু উত্তর দেয়, কত বছর ধরেই তো খাচ্ছি। ডাক্তারবাবুর আবার প্রশ্ন, সকালে কি খেয়েছিস? সকালে কি খেয়েছিস? রঘু উত্তর দেয়, রোজকার মতো 2টো বাসি রুটি আর গুড়। ডাক্তারবাবু ধমকের সুরে বলেন, গুড় বললে হবে না। কি গুড়? কোথাকার গুড়? রঘু একে তো কাতর হয়ে আছে তার হাত দুটো নিয়ে। এবার বাবুর ধমক খেয়ে কাহিল গলায় বলল, আমার জন্য যে গুড় আসে সেই ভেলি গুড় নবীন দাসের দোকান থেকে মাসকাবাড়ি বাজারের সঙ্গে আসে। ডাক্তারবাবুর কপালে ভাঁজ পড়ল। বললেন, তুই হয়তো মনে করতে পারছিস না, কিন্তু এমন কিছু খেয়েছিস যাতে এই রকম ভয়ঙ্কর অ্যালার্জি হয়েছে। কোনো চিন্তা নেই, তোকে একটা ভালো ট্যাবলেট দিচ্ছি, সেরে যাবে। রঘু কান্না কান্না গলায় বলল, সারবে না বাবু, সারবে না। সারবার হলে এতক্ষণে সেরে যেত। ডাক্তারবাবু ধমক দিয়ে বললেন, তুই ডাক্তার না আমি ডাক্তার? আমি বলছি সারবে আর তুই বলছিস সারবে না। রঘু বলল, বাবু, সাধে কি বলছি, 7টা থেকে 9টার মধ্যে ট্যাবলেট দুটো খেয়েছি,
কিচ্ছু হয়নি। ডাক্তার বিস্মিত দৃষ্টিতে এবং সেই রকম বিস্মিত গলায় বললেন, তুই আমার এখান থেকে নিয়ে খেয়েছিস? হ্যাঁ, তুই কি ডাক্তার হয়ে গেলি? রঘু এবার হাত জোর করতে যাচ্ছিল, কিন্তু হাত জোর করার উপায় নেই। দুটো হাতই যে বিষম চুলকোচ্ছে। সে বলল, বাবু, কথায় বলে পণ্ডিতের বাড়ির বেড়ালটাও 2.5 অক্ষর লিখতে পারে। এতদিন আপনার সঙ্গে আছি, একটু আধটু কি বুঝতে পারবো না? ডাক্তার গম্ভীর হয়ে গেলেন। বাইরের গেট ঠেলার আওয়াজে বোঝা গেল রোগীরা আসতে শুরু করেছে। ডাক্তারবাবু বললেন, যা, তুই বাইরে গিয়ে দাঁড়া, পরে তোর ব্যবস্থা করব। ঘরের মধ্যে ঢুকলেন স্থানীয় পৌরসভার পুরপিতা গদাধর মণ্ডল, তার সঙ্গে তার 12 বছরের নাতি। ডাক্তারবাবু লক্ষ্য করলেন দাদু নাতি দুজনেই হাত চুলকোচ্ছে। ডাক্তার বললেন, বলুন, আপনার নাতির প্রবলেমটা কি? গদাধর মণ্ডল বললেন, যে সমস্যা নিয়ে এসেছিলাম সেটা আপাতত চুলোয় যাক। দাদু নাতি দুজনেরই বিষম হাত চুলকোচ্ছে। হঠাৎ করে এমন হলো কেন? ডাক্তার দরজার পাশে দাঁড়ানো রঘুর দিকে একবার তাকিয়ে নিয়ে গদাধর মণ্ডল আর তাঁর নাতির হাতের দিকে তাকালেন। বুঝতে পারলেন একই ধরনের ব্যাপার। তাই ট্যাবলেটটার কথা উচ্চারণ করতে গিয়ে ডাক্তার থেমে গেলেন। রঘু তো তার সামনে দাঁড়িয়ে হাত চুলকে যাচ্ছে। ডাক্তারবাবু এবার গদাধর মণ্ডলের দিকে তাকিয়ে বললেন, কখন থেকে এটা শুরু হলো? গদাধর মণ্ডল এবার ক্ষিপ্ত গলায় বলে উঠলেন, কখন থেকে মানে কি? সকাল থেকে দিব্যি ছিলুম। তোমার এখানে ওই গেটটা হাত দিয়ে ঠেললুম, আমার দেখা দেখি দাদু ভাইও ঠেলল। ব্যাস, এবার ভেতরে ঢুকতেই চুলকানি শুরু হয়ে গেল। ডাক্তার, ইউসি, কি হচ্ছে আমাদের হাতগুলোতে? হাতের জিওগ্রাফি বদলে যাচ্ছে, ওষুধের ব্যবস্থা করো। ডাক্তারবাবু নিজেই তো ধন্দে পড়ে গেছেন। তার কপালে ভাঁজ পড়ছে, কিন্তু রোগীকে কিছু একটা বলতে না পারলে ডাক্তারের যে মান থাকবে না। তাই ডাক্তার গম্ভীর মুখে বললেন, মণ্ডলদা, এটা এক ধরনের ভাইরাস ইনফেকশন। রোগটা বিদেশ থেকে এসেছে। গদাধরবাবু বললেন, বলো কি ডাক্তার, এখন রোগও বিদেশ থেকে ইম্পোর্ট হচ্ছে? হ্যাঁ? ডাক্তার বললেন, হচ্ছে বই কি, এই যে কনজাংটিভাইটিস। গদাধরবাবু হাত চুলকোতে চুলকোতে বললেন, ধুর, ও তো আমরা চোখোটা বলতাম। আগেকার কলেরাকে এখন আন্ত্রিক বলে চালাচ্ছ। হ্যাঁ, বিদেশ থেকে রোগ আমদানি হচ্ছে, তোমরা এদেশ থেকে ওদের কিছু রোগ রপ্তানি করতে পারছো না? হ্যাঁ, যেমন ধরো আমাশা, অম্বল, গ্যাস্ট্রিক, অর্শ, ম্যালেরিয়া, এগুলো দেদার পরিমাণে রপ্তানি করা যায় না? হ্যাঁ? ডাক্তার চুপ করে থাকেন। গদাধরবাবুর নাতি ততক্ষণে কাঁদতে শুরু করে দিয়েছে। বিব্রত ডাক্তার একবার ঢোক গিলে বললেন, মণ্ডলদা, এটা মনে হয় স্কিন সংক্রান্ত ব্যাপার। আপনি হাসপাতালে গিয়ে স্কিনের ডাক্তারকে দেখাবার ব্যবস্থা করুন, দেরি করবেন না। গদাধরবাবু গজগজ করতে করতে বেরিয়ে যাওয়ার পরই এলেন বিনাপানি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নবলতা নন্দী। আশ্চর্য, তিনিও হাত দুটো চুলকোচ্ছেন। ডাক্তারবাবু বললেন, আপনার হাতে কি হলো? নবলতা নন্দী হাত চুলকোতে চুলকোতে বললেন, কি যে হলো তা তো বুঝতে পারছি না। আপনার গেটে হাত রাখার পর থেকেই দেখছি এমন হচ্ছে। ডাক্তারবাবু মহা সমস্যায় পড়ে গেলেন। তাঁর বাড়ির গেট তো বহুদিনের, কখনো কিছু তো হয়নি। ডাক্তারবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ইদানিং অনেকেরই এরকম হচ্ছে। একটু আগে আমাদের গদাধরদা এসেছিলেন, সঙ্গে নাতিও ছিল, তাঁদেরও এই একই জিনিস।
আপনিও ওদের মতো স্কিন স্পেশালিস্টের কাছে যান। ডাক্তারবাবু নবলতানন্দীকে বিদায় দিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। রঘু চলে যাচ্ছিল। ডাক্তারবাবু বললেন, কোথায় যাচ্ছিস? রঘুর শরীরে আর চুলকোবার ক্ষমতা নেই। সে খালি গায়ের জামার ওপর হাত ঘষে যাচ্ছে। হাত ঘষতে ঘষতে জবাব দিল, চামড়ার ডাক্তারের কাছে। এ রোগ আপনি সারাতে পারবেন না। ডাক্তারবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হলো না। দোতলা থেকে তরতরিয়ে নেমে আসতে আসতে ডাক্তার গিন্নি বললেন, ওগো ওগো, ছাদে কাপড় মেলতে গিয়ে এটা কি হলো? কেবলই হাত চুলকোচ্ছে, বড় জ্বালা হচ্ছে। এ আমার কি হলো? ডাক্তারবাবু স্থির চোখে একবার স্ত্রীর দিকে তাকালেন, তারপর গেটের দিকে, তারপর ডাক্তারবাবু নিজেই ধপাস করে বারান্দার চেয়ারে বসে পড়লেন। এই সময় ওই চেয়ারগুলোতে রোগীদের বসে থাকার কথা। এই চুলকুনি রোগটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর বাড়িতে মহা সমস্যা বাঁধিয়ে ফেলল। এমন একটা সমস্যা যে কারো জীবনে কখনো আসতে পারে, তা ডাক্তারবাবুর কল্পনায় কখনো আসেনি। ডাক্তারবাবুর মিটারে কিছু একটা গণ্ডগোল ছিল বলে অফিসে খবর দেওয়া হয়েছিল। ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক মিটার পরীক্ষা করতে এসে প্রথমে বলল, মিটারের চারপাশে এই লতাপাতা কেন? কথাটা শেষ করতেই দু হাত দিয়ে লতাগুলো সরাতে লাগলো, কিন্তু বেশিক্ষণ নয়, একটু পরেই, ওরে বাবা রে, ওরে বাবা বলে হাতের যন্ত্র নিচে ফেলে দিয়ে দুটো হাত চুলকোতে লাগলো। ডাক্তারবাবু আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলেন না। সাপ্লাইয়ের লোক হাত চুলকোতে চুলকোতে হাতের যন্ত্র ফেলে দ্রুত প্রস্থান করল। ডাক্তারবাবু চেয়ারে বসে ভাবতে লাগলেন, এরকম কেন হচ্ছে? এই সব ঘটনার একটু পরে ভিখু এলো। ডাক্তারবাবু দেখলেন গেটটা খানিক ফাঁক করা। ভিখু একটা হকি স্টিক দিয়ে ঠেলা দিয়ে পুরো গেটটা খুলে দিয়ে ভেতরে ঢুকল। ডাক্তার স্বামীর কাছ থেকে কোনো ভরসা না পেয়ে ডাক্তারগিন্নি ভিখুকে বললেন, ভিখু, আমাদের খুব বিপদ। ভিখু অবাক গলায় বলল, বিপদ? কিসের বিপদ? আপনার হাতে কি হলো বৌদি? ডাক্তারগিন্নি বললেন, সেই কথাই তো বলছি। দেখো না, দেখো কেমন চুলকোচ্ছে আর জ্বালা করছে। হাত দুটো লাল হয়ে গেল ভিখু। রঘুও নিজের হাত দুটো দেখিয়ে বলল, ভিখুদা, মনে হচ্ছে হাত দুটো কেটে ফেলি, আর সহ্য হচ্ছে না। ভিখু অভয় দেওয়ার ভঙ্গি করে বলল, না না, হাত কাটতে হবে কেন? ডাক্তারদা, আপনি কেমন আছেন? ডাক্তারবাবু থমথমে গলায় উত্তর দিলেন, এখন পর্যন্ত ভালো, পরে কি হবে জানি না। ভিখু এবার রঘুর কাছে এগিয়ে এসে বলল, দেখি তো হাতটা। রঘুর হাতটা দেখতে দেখতে ভিখু বলল, কখন থেকে হলো? রঘু উত্তর দিল, সকালে পাম্প চালাতে যাওয়ার সময়। ভিখু একটু মাথা নেড়ে বলল, বৌদি, আপনার কখন থেকে? ডাক্তারগিন্নি বললেন, পুজো সেরে ছাদে গেছি শাড়ি মেলতে। শাড়ি মেলার পর থেকে ছাদের আলসেতে তুমি যে বাহারি লতা বসিয়েছ, তাদের একটু আদর করতে গিয়ে। ডাক্তারগিন্নিকে থামিয়ে দিয়ে ভিখু বলে উঠল, ব্যাস ব্যাস ব্যাস, বুঝে গেছি। আপনাদের একটু বুদ্ধি খরচ করা দরকার। ওগুলো সাধারণ লতাপাতা নয়। ওড়িশার জঙ্গল থেকে অনেক কষ্টে ওর বীজ আনতে হয়েছে। ওরা হচ্ছে আপনার বাড়ি আর বাগানের প্রহরী। পাম্প চুরি যায় বলে পাম্পেও ওটা চারপাশে দেওয়া আছে, গেটের বাইরেও দেওয়া আছে। দেখলেন না আমি কেমন হকি স্টিক দিয়ে ঠেলে গেট খুললুম? ডাক্তারবাবু এবার উঠে দাঁড়ালেন। চুলকে চুলকে অন্য দুজনের হাত লাল হয়েছে। ডাক্তারবাবুর মুখটা লাল হয়ে গেল রাগে। রাগের গলাতেই জিজ্ঞেস করলেন, ভিখু, এসবের মানে কি? ভিখু একটুও বিচলিত না হয়ে জবাব দিল, মানে ভেরি সিম্পল।
আপনাদের বাড়ি গাছপালা বিষয়াশয় এবং জীবন রক্ষার জন্য ওই লতা লাগাতে হয়েছে। এবার নিশ্চিন্তে থাকতে পারবেন। ধমকের গলায় ডাক্তারবাবু বললেন, আমি মোটেও নিশ্চিন্ত হতে পারছি না। রঘু আর আমার স্ত্রী দুজনের অবস্থা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ। সকাল থেকে 2 পিস রোগী এসেছিল, হাত চুলকোতে চুলকোতে তারাও চলে গেছে, ভিজিটও পাইনি। সকাল থেকে 1 পয়সাও বউনি হয়নি। এরকম হলে আমি বাঁচবো কেমন করে? ভিখুর মুখ চোখ দেখে মনে হলো সে যেন গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। ভিখুর দিকে তাকিয়ে ডাক্তার বললেন, কি ভাবছ? ভিখু উত্তর দিল, আপনার বউনির ব্যাপারটা। ডাক্তার গিন্নি গর্জন করে উঠে বললেন, নিকুচি করেছে বউনির। আমার হাত দুটো নিয়ে ভাবো। উফ উফ। ভিখু এবার দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনারাই বলুন, কোনটা আগে ভাবব, বউনি না হাত? ডাক্তার গিন্নি আর রঘু সমস্বরে বলে উঠল, আগে হাত, আগে হাত। হাত ঠিক হলে অন্য সব ঠিক হয়ে যাবে। ভিখু বলল, ওই জন্যেই বলে আপনা হাত জগন্নাথ। তাহলে ডাক্তার দা, হাত নিয়েই ভাবি। ডাক্তারবাবু অপ্রসন্ন গলায় বলে উঠলেন, শুধু বসে বসে ভাবলেই তো হবে না, প্রতিকার চাই, প্রতিকার। ভিখু ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বলল, প্রতিকার তো আমার হাতে। এরকম ঘটনা ঘটতে পারে সেটা আমি জানতাম, কিন্তু বাড়ির মধ্যে ঘটবে এটা ভাবিনি। আমি ব্যবস্থা করে দিচ্ছি। ভিখু এবার চেয়ারে বসে হুকুমের গলায় হাঁক দিল, রঘু। রঘু উত্তর দিল, আজ্ঞে। ভিখু বলল, আর চুলকানিটা দুটো হাতের বাইরে আর কোথাও যায়নি তো? হাতের মধ্যেই আছে? রঘু উত্তর দিল, হ্যাঁ ভিখুদা, এখনো হাতের নাগাল পেরিয়ে যায়নি। নাগাল থাকতে থাকতে ব্যবস্থা করে দাও। ডাক্তার গিন্নি আবেদন জানাবার ভঙ্গিতে বললেন, ভিখু ভিখু তাড়াতাড়ি করো, আর যে পারছি না। ভিখু সকলের দিকে এমনভাবে তাকালো যেন হাসপাতালের বড় ডাক্তার। সে বলল, তাড়াতাড়ি বললেই তো আর তাড়াতাড়ি করা যাবে না। সব জিনিসের একটা সিস্টেম আছে। অমাবস্যার পরের দিনই কি আকাশে আস্ত চাঁদ দেখা যায়? আপনি চুপ করে দাদার পাশে বসুন। ডাক্তার গিন্নি তার স্বামীর পাশেই বসতে যাচ্ছিলেন, কিন্তু বসবার আগেই ডাক্তারবাবু যেন ইলেকট্রিকের শক খাওয়ার মতো ভঙ্গি করে উঠে গিয়ে দূরে বসতে বসতে ভাবলেন, রোগটার নাম এবং প্রকৃতি তার জানা নেই। কে বলতে পারে এটা ছোঁয়াচে কিনা? তাই সাবধান হওয়া উচিত। সবাই এই মুহূর্তে ভিখুর দিকে তাকিয়ে। ভিখু বলল, রঘু, এবার 4খানা বড় ঘুঁটে জোগাড় কর। ডাক্তার গিন্নি বললেন, ঘুঁটে? ঘুঁটে কোথায় পাবো? আমাদের বাড়িতে তো গ্যাসে রান্না হয়। ঘুঁটের পাট তো কবেই চুকে গেছে। ভিখু বলল, তবে তো বৌদি মুশকিল হলো। কিন্তু আমার যে ঘুঁটে চাই, ঘুঁটে না হলে তো চলবে না। ডাক্তারবাবু বললেন, ঘুঁটের বিকল্প কিছু নেই? ভিখু মাথা নাড়তে নাড়তে বলল, না, আমি তো দাদা আপনার মতো পাশ করা ডাক্তার নই। দোকানে এই ওষুধ না পেলে বিকল্প ব্যবস্থা থাকে। ডাক্তারবাবু বললেন, ঘুঁটের সাপ্লাই নেই। ভিখু অবাক গলায় বলল, সাপ্লাই নেই কেন? গরু কি তাহলে? ডাক্তারবাবু বুঝে গেলেন ভিখুর সঙ্গে কথা বলে পেরে ওঠা যাবে না, অতএব চুপ করে থাকা ছাড়া তার উপায় নেই। ভিখু হঠাৎ উঠে দাঁড়ালো। ডাক্তার গিন্নি প্রশ্ন করলেন, কোথায় চললে ভিখু? ভিখু উত্তর দিল, এখানে বসে থাকলে তো আকাশ থেকে ঘুঁটের বৃষ্টি হবে না। আমাকে ঘুঁটের সন্ধানে যেতে হবে। ডাক্তার গিন্নি বললেন, কোথায় পাবে? ভিখু উত্তর দিল,
ওই যে কচুরি খাল, খালের ওপারটা হচ্ছে গাইবান্ধা। এককালে নিশ্চয়ই অনেক গাই গরু ছিল, ওরা তো আর লুপ্ত প্রজাতি নয়। ওখানে গেলে কয়েক পিস পেয়ে যাব। ডাক্তারবাবু কিছু বলতে যাওয়ার আগে রঘু বলল, আমাদের বাজারের কাছে দুটো ষাঁড় কিন্তু ঘোরাঘুরি করে, বাজারে গেলে ওদের পাওয়া যাবে। ভিখু এবার রঘুর ওপর একটু চটে গেল। চটে গিয়ে বলল, ষাঁড় দিয়ে আমার কি হবে? ষাঁড় কি বগলে করে ঘুঁটের বস্তা নিয়ে ঘুরছে? তাছাড়া ষাঁড়ের গোবর দিয়ে যে ঘুঁটে, তাতে কাজ হবে না। ডাক্তারবাবু এবার দাঁড়িয়ে উঠে বললেন, গোবর থেকেই তো ঘুঁটে হয়। গোবর ইজ গোবর, গোবরের কোনো জেন্ডার আছে নাকি? ভিখু উত্তর দিল, আমার ওষুধের ক্ষেত্রে অবশ্যই আছে। জেলুসিল আর অ্যানাসিন দুটোই তো ট্যাবলেট, কিন্তু দুটো কি একই কাজে লাগে? তাই আমাকে গাইবান্ধা যেতে হবে। ডাক্তারবাবু বললেন, যেতে আসতে তো সময় লাগবে, তুমি বরং আমার মোটর সাইকেলটা নিয়ে যাও। ভিখু অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, কোনো দরকার নেই, আমি বাঁশের সাঁকো পেরিয়ে যাব, আমাকে আর দেরি করাবেন না। ভিখু ঝড়ের গতিতে বেরিয়ে যেতে যেতে বলল, ঘুঁটের সন্ধানে একাকী ভিখু। ভিখু ফিরে এলো এক থলি ঘুঁটে আর এক হ্যারিকেন কেরোসিন তেল নিয়ে। ভিখুর কাজকর্মে কেউ বাধা দিতে সাহস পাচ্ছে না, কিন্তু ভিখু যে কি করছে অথবা কি করতে চাইছে সেটাও কারো বোধগম্য হলো না। বাড়ির গেটটা হকি স্টিক দিয়ে ভিখু নিজে হাট করে খুলে রেখেছে। ওই গেট দিয়ে একটু পরে এলো ভিখুর এক সাগরেদ। তার মাথায় বড় মাপের একটা লোহার কড়াই, কড়াইয়ের মধ্যে কিছু জিনিসপত্রও ছিল, কিন্তু কি যে ছিল সে কথা ভিখু আর তার সাগরেদ দামু ছাড়া কেউ জানে না। ভিখু দামুকে সতর্ক করে দেওয়ার মতো ভঙ্গিতে বলল, খবরদার, কোনো লতাপাতায় হাত ছোঁয়াবি না, সব জিনিস ঠিক ঠিক এনেছিস তো ভাই? দামু ভিখুর চেয়ে বছর দুয়েকের ছোট। দামুর বাবা চটকলে চাকরি করতেন। চটকল অনেক দিন থেকে বন্ধ, এখন বাজারের বাইরে আনাজপত্রের দোকান করেন। ভিখুর খুব স্নেহের পাত্র ওই দামু। ডাক্তারবাবু বারান্দায় বসে ভিখুর কাণ্ড দেখতে লাগলেন। ভিখু ঘুঁটে পুড়িয়ে ঘুঁটের ছাই করল, তার মধ্যে ময়দার মতো সাদা সাদা কি জিনিস দিয়ে কেরোসিন তেল ঢেলে মাখতে লাগল। ডাক্তারবাবু খুব সংকটের মধ্যে আছেন। ভিখু যে কি করছে তার মাথা মুন্ডু কিছুই তিনি বুঝতে পারছেন না। এতে হয়তোবা চুলকুনি কমলেও কমতে পারে, কিন্তু ওই ঘুঁটের ছাই, কেরোসিন আর সাদা বস্তুটা দিয়ে যা তৈরি হচ্ছে তার সাইড এফেক্ট যে কি হতে পারে সেটি ভেবেই ডাক্তারবাবু বিচলিত বোধ করছেন। অথচ ভিখুকে কিছু জিজ্ঞেস করার উপায় নেই। একবার কিছু একটা বলতে গিয়ে ভিখুর কাছে ভদ্রগোছের একটি ধমক খেয়েছেন। এরপর আবার কিছু বলতে গেলে নিছক এবং নির্ভেজাল একটি ধমকই হয়তো খেতে হবে। অগত্যা তাকে চুপ করেই থাকতে হচ্ছে। ঘণ্টা দেড়েকের মধ্যে লোহার কড়াইয়ে যে বস্তুটি তৈরি হলো সেটি সাদা জাতীয় একটা মণ্ড, গন্ধটা কটু। ভিখু ওই মণ্ডটা প্রথমে ডাক্তার গিন্নি, তারপর রঘুর হাতে বেশ করে মাখিয়ে দিয়ে বলল, 2 ঘন্টা রাখতে হবে, তারপর গরম জলে হাত ধুয়ে পরে ঠান্ডা জলে ধোবেন, হাত মুছে হাতে কোল্ড ক্রিম মাখিয়ে রাখবেন। ভিখুর কথা মতো কাজ করে সত্যি সুফল পাওয়া গেল। ডাক্তার গিন্নি আর রঘু দুজনেই কৃতজ্ঞ চোখে ভিখুর দিকে তাকালেন। ডাক্তারবাবু বললেন, তোমার তো অনেক রকম বিদ্যে জানা আছে ভিখু। এই ওষুধটার নাম কি? ভিখু উত্তর দিল, আজ থেকে এর নাম দিলাম ভিখুর মলম। আমার কাছে আরও কিছুটা মলম রয়ে গেছে, যদি অনুমতি দেন তবে 2-4 জনের হাতে ওই পাতা ঠেকিয়ে আপনার চেম্বারে পাঠাই। হ্যাঁ, মর্নিং শিফটের লোকসানটা তাহলে ইভিনিংয়ে পুষিয়ে নিতে পারবেন। হ্যাঁ। ডাক্তারবাবু বললেন, তার দরকার নেই,
তুমি বরং ওই লতাগুলোকে উচ্ছেদ করে বাড়ির থেকে দূরে নিয়ে গিয়ে ফেলে দাও। ভিখু বলল, ওই অপারেশনটা আজ করা যাবে না, কাল এসে করব। ডাক্তার গিন্নি বললেন, মনে হচ্ছে উপকার পাচ্ছি, এটাও তো এক ধরনের চিকিৎসা। হ্যাঁ, এর জন্য ভিখুকে তো আমাদের ভিজিট দেওয়া দরকার। তোমায় কত দেব ভিখু? ডাক্তারবাবু বললেন, অবশ্যই ভিখুকে কিছু দেওয়া উচিত, কিন্তু তার আগে ভিখু তুমি বলো তো, তোমার চিকিৎসা পদ্ধতিটা কি? কবিরাজি, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? ভিখু উত্তর দিল, আমার পদ্ধতি হলো সিম্প্যাথি। সেই জন্য চিকিৎসায় চিকিৎসককে কোনো টাকা দেওয়ার রেওয়াজ নেই। হ্যাঁ। দামুকে সঙ্গে নিয়ে ভিখু চলে গেল। ডাক্তারবাবু ভিখুর চলে যাওয়ার দিকে একটু তাকিয়ে থেকে নিজের মনে মনেই বললেন, ছেলেটা কত কিছু জানে। ভিখু নিজের বাড়িতে ফিরে এসে দেখল তার বাড়ির গেটে দুজন লোক দাঁড়িয়ে। তাদের একজনকে ভিখু চেনে, তার নাম কানাই ঘোষ, পুরসভায় চাকরি করে। অন্যজনকে সে চিনতে পারল না। এই পাড়ার লোক হলে সে চিনত, মনে হচ্ছে অন্য পাড়ার লোক। ভিখুকে দেখে কানাই এগিয়ে এসে বলল, ভিখু, তোমার জন্য দাঁড়িয়ে আছি। এ হচ্ছে আমার শ্যালক, থাকে গৌরপুরে। তোমার ভাই একটু সাহায্য চাই। এরকম আবেদন বা কথাবার্তা ভিখুর কাছে আদৌ নতুন নয়। সে বলল, কেমন সাহায্য? কানাই এবার তার শ্যালকের দিকে তাকিয়ে বলল, গৌর, এবার তুমি বলো। গৌর নামের লোকটি বলল, আগামীকাল আমার ছেলের অন্নপ্রাশন। সবই ঠিক করা আছে, কিন্তু বিপদ হয়েছে অন্য জায়গায়। ভিখু বলল, কোন জায়গায়? আপনার ছেলে ভাত খেতে চাইছে না? গৌর বলল, না না, ছেলেকে খাওয়ালেই খাবে, কিন্তু আমাদের যে রান্নার ঠাকুর, তার চিকেন পক্স হয়েছে। তার দুজন সহকারীর একজনকে পাওয়া যাচ্ছে না। আমার তো ফর্দ অনুযায়ী সব কেনা হয়ে গেছে। লগনসার মরশুম, কোথাও ঠাকুর পাচ্ছি না, ক্যাটারারও পাওয়া গেল না। একদিন আগে বললে কি পাওয়া সম্ভব? ভিখু মাথা নেড়ে বলল, সম্ভব নয়। তাছাড়া সবই তো কিনে ফেলেছেন। গৌর বলল, আজ্ঞে হ্যাঁ, সব কেনা হয়ে গেছে, মাছটা শুধু কাল সকালে আসবে। ভিখু গৌরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে কি ধরনের সাহায্য করতে হবে? খেয়ে না খাইয়ে? গৌর এবার কানাই ঘোষের দিকে তাকালো। কানাই বলল, তোমার রান্নার হাত তো আমি জানি। ক্লাবের পুজোয়, পিকনিকে তুমিই তো রান্না করো। 500 লোকের রান্না তোমার কাছে কোনো ব্যাপার নয়। গৌর বলল, আমরা মোটে 200 জন ভিখু বাবু, এ যাত্রায় আমার মানটা রাখুন। গৌর হাত জোর করে ভিখুর দিকে তাকালো। ভিখু বলল, আপনাকে হাত জোর করতে হবে না। সকাল থেকে নানা বিষয় নিয়ে আমাকে বিস্তর ঘাঁটাঘাঁটি করতে হয়েছে। বাড়ির ঠিকানা দিয়ে চলে যান, কাল সকালে আমি টিম নিয়ে যাব। গৌর যেন স্বস্তি পেল। কৃতজ্ঞ মুখে বলল, তাহলে আমি নিশ্চিন্ত তো? ভিখু উত্তর দিল, আপনার অন্য চিন্তা কি আছে না আছে তা তো আমি জানি না, তবে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মাই কথা ইজ কথা, নো মোর কথকতা, প্লিজ গো। এইটুকু উপাখ্যান থেকে ভিখুকে সম্পূর্ণ বোঝা যাবে না। ভিখু নানা দিক থেকেই বিচিত্র এবং বর্ণময়। ভিখু সম্পর্কে নানা স্তরের মানুষ নানা রকম ধারণা পোষণ করে, নানা রকমের মতামত দেয়। কেউ কিন্তু বলে না ভিখু খারাপ। ভিখু যে ভালো ছেলে এ ব্যাপারে কারও দ্বিমত নেই, কিন্তু বহু বিচিত্র ভিখুকে যে যেভাবে দেখেছে সে সেইভাবে তার বর্ণনা দেয়। তার স্কুলের মাস্টারমশাইরা চেনেন একভাবে, পাড়ার লোক চেনে অন্যভাবে।
বেপাড়ার লোক চেনে আরও অন্যভাবে। ভিখুর জন্মের পর 11 বছর কেটেছে গাইবান্ধাতে। গাইবান্ধার মানুষরা আবার ওকে চেনে আরও আলাদা করে। ভিখুর বাবা মার কাছে ভিখু সামান্য মানুষ নয়। বিশেষ করে ভিখুর মা সবাইকে বলেন, আমার ভিখু অবতার, শিবের শক্তি তার মধ্যে। না হলে ভাবতে পারো, 5 বছরের ভিখু 2 হাতে ঠেলে ড্রেসিং টেবিল এ ঘর থেকে ও ঘরে নিয়ে যায়। 10 বছর বয়সে ভিখু হাতে করে ঠেলে স্টিলের আলমারি সরিয়ে দেয়। খোলা ছাদ থেকে নিচে পড়ে গিয়েও ভিখু উঠে দাঁড়ায়। শিবের শক্তি ছাড়া এটা কি সম্ভব? ভিখুর ছেলেবেলার এসব কথা মতির হাটের অনেকেই জানে। কে কতটা বিশ্বাস করে তা বলতে পারবো না, কিন্তু গাইবান্ধার লোকেরা বিশ্বাস করে। ভিখু যে স্কুলে পড়তো সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের নাম ছিল অবনী বন্দ্যোপাধ্যায়। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে আধ ঘন্টা হাঁটাহাঁটি করতেন। স্কুল থেকে ফেরার পথে কখনো কখনো কিছু ছাত্র যারা ওই দিকেই যাবে তারা তাদের হেড স্যারের সঙ্গে সঙ্গে হেঁটে যেত। অবনীবাবু ভিখুকে ভালোবাসতেন, অন্য চোখে দেখতেন। স্কুলের যে কোনো অনুষ্ঠানে ভিখুই হয়ে উঠেছিল সবচেয়ে বড় ভরসা। একবার শীতের মুখে স্কুলের একটা ব্যাপারে ভিখু গেছে তাদের হেড স্যারের কাছে। সেই সময় গাইবান্ধাতে কালী পুজোর পর থেকেই গায়ে চাদর দিতে হতো। সকালবেলা ছেঁড়া ন্যাকড়ার মতো ফালি ফালি কুয়াশা বাগানের গাছে গাছে আটকে থাকত। গিয়ে শুনল হেড স্যার সবে ঘুম থেকে উঠে বাথরুমে গেছেন। ভিখু হেড স্যারের বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলো। যেহেতু স্কুলের ব্যাপার তাই ভিখু একা যায়নি, সঙ্গে আরও 2টি ছেলে ছিল। দুজনেই ভিখুর চেয়ে বয়সে বড় এবং 1 ক্লাস উঁচুতে পড়ে। হেড স্যারের সঙ্গে দেখা হওয়ার পর এবং সব শোনার পর হেড স্যার অবনীবাবু বললেন, এই সামান্য ব্যাপারে তো তোমাদের ছুটে আসার দরকার ছিল না, স্কুলেই তো কথা হতে পারত। ভিখু বলল, স্যার স্কুলে হয়তো হতে পারত, ঠিকমতো মাইনে দিতে পারেনি বলে আমাদের 3 বন্ধু পরীক্ষায় বসতে পারবে না। এটা আমাদের খারাপ লাগছে। ওদের অবস্থা তো আপনিও জানেন। তাই বলছিলাম আমরা চাঁদা তুলে বেতনের টাকা শোধ করে দেব। হেড স্যার অবনীবাবু বললেন, তাহলে তো কোনো কথাই নেই। যদিও আমি ঠিক করেছিলাম ওরা পরীক্ষায় বসবে, না বসলে তো 1টা বছর নষ্ট। রেজাল্ট নেওয়ার আগে টাকাটা শোধ করলেই হবে। হেডমাস্টার হয়ে স্কুলের নিয়ম তো ভাঙতে পারি না। ভিখু বলল, না স্যার, আপনি নিয়ম ভাঙবেন না, নিয়ম চালু রাখুন, আমরা ব্যবস্থা করছি। এই নিন খাতা, প্রথম চাঁদাটা আপনি দেবেন, এটাই আমাদের আশা। হেড স্যার অবনীবাবু একটু বেকায়দায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, মাসের 22 তারিখে ঘরে আর কত টাকা থাকে, অথচ ওদের ফিরিয়ে দিতেও তাঁর খারাপ লাগছে। বিশেষ করে ভিখুকে। তার মনে পড়ছে ভিখুর যখন 11 বছর বয়স তখন একদিন স্কুল থেকে ফিরছিলেন তিনি। তার পেছনে জনা 6 ছাত্র যারা এই পথেই বাড়ি ফেরে। ওদের দলের প্রধান হলো ভিখু। বাজারটা পেরোবার একটু আগেই খাকি পোশাক পরা জোয়ান চেহারার একজন লোক সাইকেল করে যেতে গিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। ভিখু বাঘের মতো লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভিখু লোকটার চুলের মুঠি ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে ছোট্ট একটা লাফ দিয়ে লোকটার গালে এমন একটা ঘুষি চালায় যে লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। একটি ঘুষিতেই তার 2টো দাঁত খসিয়ে দিয়েছিল ভিখু। তখন ওর বয়স মাত্র 11। হেড স্যার অবনীবাবুর সেই কথাটা মনে পড়ল। তিনি বললেন, ভিখু, চাঁদাটা যদি স্কুলে গিয়ে দিই তাহলে কি অসুবিধে হবে? ভিখু বলল, একদম না, টাকা তো স্কুলেই জমা হবে, তাহলে আজকে স্কুল থেকেই নিয়ে দেব। কথাটা শেষ করে ভিখু তার এক সঙ্গীকে বলল, রামু, ব্যাগটা আন।
স্যারকে দিই। ব্যাগটা আনার পর দেখা গেল ওই ব্যাগের মধ্যে খানতিন বেগুন, কিছু শিম, একটা ছোট কুমড়ো, অল্প কিছু পালং শাক। অবনীবাবু বললেন, এগুলো কেন, কোথায় পেলে? ভিখু বলল, ক্ষেতের জিনিস, একদম টাটকা, আপনার জন্য নিয়ে এলুম। অবনীবাবুর মনে হলো ভিখু বা ওই দুই ছাত্রদের বাগানে হয়েছে। ভিখুর হওয়াই স্বাভাবিক, ভিখু তো বাগান করতে ভালোবাসে। আসল ব্যাপারটা ছিল অন্যরকম। আসবার সময় তার মনে হয়েছিল হেড স্যার তাদের বড় গুরু, গুরুগৃহে কি খালি হাতে যাওয়া উচিত? তাই আসার পথে যখন দেখল বাজারে নিয়ে যাওয়ার জন্য গাইবান্ধার চাষিরা তৈরি হচ্ছে, তখন ভিখু গিয়ে কারো কাছে বেগুন, কারো কাছে শিম এইসব চেয়ে নিয়েছে। ভিখুকে কেউ ফেরায় না, ফেরাতে পারে না, অতএব কেউ আপত্তি করেনি। শুধু গুরুগৃহে কেন, ভিখু ছেলেবেলা থেকেই কোনো আত্মীয় বা গুরুজনদের বাড়িতে গেলে খালি হাতে যায় না। খালি হাতে যাওয়ার অভ্যাসই নেই ভিখুর, যদিও ভিখুর আত্মীয়ের সংখ্যা খুবই সামান্য। গাইবান্ধাতে এক জ্যাঠা আছেন, ভিখুর বাবার আপন দাদা নন, মামাতো পিস্তুতো বা মাস্তুতো হবেন। যদিও ভিখু এসব নিয়ে মাথা ঘামায় না, সম্পর্ক যাই হোক, জ্যাঠা তো। ভিখুর কাছে যেমন গাইবান্ধার সবাই আত্মীয়, তেমনি মতিরহাটের কাউকেই সে অনাত্মীয় ভাবে না। ভিখুর বাবা মার ধারণা, ভিখুর মধ্যে এই যে সর্বজনে শ্রদ্ধা এবং ভালোবাসা, সেটা ভিখু ঈশ্বরের অবতার বলে। ভিখুর 3 বছর বয়স থেকেই ভিখুর মার ধারণা জন্মে গেছে যে সে সামান্য মানুষ নয়, মানবদেহে স্বয়ং ভোলানাথ। গাইবান্ধাতে অন্নদা ঠাকুমাকে পাড়ার সকলে ঠাকুমা বলে ডাকত, ভিখুও ডাকত ঠাম্মা বলে, আর ওই ঠাম্মা ভিখুকে ভোলানাথ বলে ডাকতেন। গাইবান্ধার কিছু মানুষ ভিখুর মার মতো বিশ্বাস করত ভিখু সামান্য মানুষ নয়। বাকিরা তাকে অবতার মনে না করলেও এটা মানত যে ভিখু আর 10টা ছেলের চেয়ে আলাদা। গাইবান্ধাতে থাকতে থাকতে মার সঙ্গে মাঝে মধ্যে জ্যাঠার বাড়ি যেত। জ্যাঠাকে ভিখু ডাকত শিবু জেঠু বলে। শিবু জ্যাঠা ছিলেন খুব খুঁতখুঁতে মানুষ। তার ধারণা ছিল বাজারের সমস্ত দোকানদার তাকে ঠকাবার জন্য তৈরি হয়ে বসে আছে। শিবু জেঠু নিজের বুদ্ধি আর দরাদরির কৌশলে না ঠকে কেবল জিতে আসতেন। একদিন শিবু জেঠুর বাড়িতে গিয়ে ভিখু এঘর ওঘর ঘোরাঘুরি করে এসে শিবু জেঠুর স্ত্রীকে বলল, জেঠিমা, তোমরা কোন দোকান থেকে ক্রিম কেনো গো? জেঠিমা উত্তর দিলেন, কেন? ভিখু বলল, তোমাদের ক্রিমের স্বাদটা ভালো না, আমাদের বাড়ির স্বাদটা এর চাইতে অনেক ভালো, তোমাদেরটা বুঝি পুরনো? জেঠিমা চোখ কপালে তুলে বললেন, তুই কি খেয়ে দেখলি? ভিখু উত্তর দিল, হ্যাঁ, আমি খাই তো। ভিখুর মা একটু লজ্জিত হলেন, ভিখুকে বললেন, বাবা, তুমি কি সবটা খেয়েছো? ভিখু বলল, খুব বেশি তো ছিল না। জেঠি ঘরে গেলেন, ক্রিমের কৌটো এনে ভিখুর মাকে দেখিয়ে বললেন, ও সুধা, ভিখু যে চেটেপুটে খেয়েছে, ওর তো অসুখ করবে, এখনই ডাক্তার দেখাও। 5 বছরের ছেলে ক্রিম খাবে কি গো? ভিখুর মা বললেন, ও নিয়ে ভেবো না দিদি, ভিখু তো মাঝে মধ্যে কোল্ড ক্রিমও খেয়ে ফেলে, কিছু হয় না। আমার যেটা ভুল হয়েছে তা হলো তোমাকে বলা উচিত ছিল ওগুলো আলমারির মধ্যে রাখতে, ভিখুর চোখে পড়লেই কৌটো খুলে খেয়ে নেবে। 8 কৌটো ক্রিমের শোক তো জেঠিমার ছিলই, এবার ভিখুর এই বিচিত্র খাদ্যাভ্যাস শুনে তার চোখ কপালে উঠল। চেয়ারের ওপর ধপাস করে বসে পড়ে তিনি বললেন, বাবা ভিখু, জগতে এত খাবার জিনিস থাকতে তুই এগুলো খাস কেন? তোর খেতে কষ্ট হয় না? হ্যাঁ? ভিখু ঘরের মধ্যে লাট্টু ঘোরাবার জন্য লাট্টুতে লেত্তি পড়াচ্ছিল। কাজটা করতে করতেই বলল,
খেতে কেন কষ্ট হবে? নরম জিনিস তো, জিভ দিয়ে চেটে খেতে কোনো কষ্ট হয় না। জেঠিমা বললেন, ওটা তো গায়ে মাখার জিনিস, কত রকম দ্রব্য দিয়ে তৈরি হয় কে জানে, ওগুলো তোর পেটে সয় কেমন করে? ভিখু বলল, গায়ে মাখলে সয়, কিন্তু পেটে গেলে সইবে না কেন? যা দেবে উদরে তাই থাকবে অন্তরে। মাঝে খালি বলে দুধ খা, ঘি খা, তাতে শরীরে জোর হবে, শরীরে লাবণ্য হবে, তাই গায়ে মাখার জিনিস আমি খেয়ে ফেলি, দেখবে তাতে শরীরে লাবণ্য আসবে। হ্যাঁ। ভিখুর জেঠিমা আর কথা বাড়াবার বিশেষ সাহস পেলেন না। রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, নকুলের মা, তাড়াতাড়ি ভিখুর জন্য খাবার আনো, ওর বোধহয় খিদে পেয়েছে। ভিখু বারান্দায় গিয়ে লাট্টু ঘোরাচ্ছিল। খানিক বাদে একটা কাঁসার রেকাবিতে দুটো লুচি আর একটু আলুর তরকারি নিয়ে নকুলের মা ঘরে ঢুকতেই ভিখুর মা সুধা দেবী অত্যন্ত বিনয়ের সঙ্গে বলে উঠলেন, দিদি, আমার ভিখু একটু খেতে ভালোবাসে, জানোই তো, কত তপস্যা করে বাবা সোমনাথের মন্দিরে হত্যে দিয়ে তবেই না ভিখুকে পেয়েছি। দুটো লুচিতে ভিখুর কিছু হবে না। ক্রিম খাওয়া ভিখুকে নিয়ে জেঠিমার ঘোর এখনো কাটেনি, তাই তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, নকুলের মা, আরও কয়েকটা লুচি নিয়ে এসো। কাঁসার রেকাবিতে খান ছয়েক লুচি সাজিয়ে ভিখুকে খেতে ডাকা হলো। ভিখু ঘরে এসে লুচির থালা দেখে বলল, বাহ, লুচি! জানো জেঠিমা, লুচি আমি খুব ভালো খাই। জেঠিমা মুখে কিছু বললেন না, ছোট্ট একটা ঢোক গিলে মনে মনে বললেন, যে ছেলে আধ কৌটো ক্রিম রাবড়ির মতো চেটে পুটে সাবার করতে পারে, জগতে সে আর তবে কোনটা খারাপ খাবে। ছখানা লুচি শেষ করে ভিখু জেঠিমার দিকে তাকিয়ে বলল, ও জেঠিমা, আর খান কয়েক হবে? মনে মনে আতঙ্কিত জেঠিমা নকুলের মাকে ধমক দিয়ে উঠে বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ কি, লুচি ভাজতে পারছো না? ধমক খেয়ে নকুলের মা লুচি ভাজতে গেল। খাওয়া শেষ করে ভিখু লুচির প্রতীক্ষায় এদিক ওদিক তাকাচ্ছে। ভীত জেঠিমা দেখলেন ঘরের মধ্যে একটা পাউডারের কৌটো। কে জানে, গুঁড়ো দুধের মতো পাউডারও না খেয়ে ফেলে। তার পাশেই স্বামীর সেভিং ক্রিম। জেঠিমা আঁচলের তলায় সেগুলো লুকিয়ে নিচ্ছিলেন দেখে ভিখুর মা সুধা দেবী বড় যাকে অভয় দেওয়ার ভঙ্গিতে বললেন, ওসব রেখে দাও, ভিখু ওসব খায় না। ভিখুর জেঠিমার নাম বিভাবতী, থাকতেন শ্যামবাজারে, বিয়ের পর গাইবান্ধায়। তিনি ভিখুর মার পাশে বসে ফিসফিস করে বললেন, আজ তো হবে না, পরের একদিন তোমার কাছে গিয়ে জেনে আসব ভিখু কি কি খায় না। ভিখুর কোনো দিকে নজর নেই, সে পরম আনন্দে লুচি খেয়ে যাচ্ছে। শেষে থাকতে না পেরে জেঠিমা বললেন, সুধা, ওইটুকু বয়স, ও কি থামবে না? ওকে থামতে বলো, আমার বড্ড ভয় করছে। ভিখুর মা এবারও অভয় দেওয়ার ভঙ্গিতে বললেন, মিথ্যে ভয় পেও না দিদি, আমার ছেলেকে আমি জানি, এবারও থামবে। খান দশেক লুচি খাওয়ার পর ভিখু উঠে দাঁড়িয়ে বলল, আহ, খুব ভালো খেলাম। জেঠিমা ভিখুর দিকে তাকিয়ে বলল, পেট ভরেছে বাবা? ভিখু বলল, হ্যাঁ, তা মোটামুটি একরকম হলো। এই যে শিবু জ্যাঠা, তার বাড়িতেও ভিখু একা গেলে খালি হাতে যেত না। হয় একটা লাউ, হয়তো একটা কুমড়ো, কখনো বা ঝুনো নারকেল, কিছু না কিছু একটা সঙ্গে নিয়ে যেতই। এগুলো সংগ্রহ করা ভিখুর কাছে আদৌ কোনো কঠিন ব্যাপার নয়। নিজের বাড়িতে না থাকলে সে সোজা চলে যেত অন্য বাড়িতে। বাড়িতে গিয়ে ডেকে বলতো, মাসিমা, আপনার মাচায় অনেক অনেক লাউ ঝুলছে, একটা নেব? আপনি দেখিয়ে দিন কোনটা নেব। কুটুম বাড়ি যাব তো, খালি হাতে কেমন করে যাই। ভিখুর এই প্রস্তাবে কেউ বিশেষ আপত্তি করত না,
তারা সবাই জানে একটা লাউ বা কুমড়োর বিনিময়ে ভিখুর কাছ থেকে অনেক কাজ পাওয়া যাবে। অতএব লাউটা দেওয়ার সময় কেউ বলতো, ভিখু, কাল সকালে আমার রেশনটা তুলে দিতে পারবে? কেউ বলতো, বড্ড কেরোসিনের অভাব, 1 বোতল কেরোসিন জোগাড় করে দাও না ভিখু। ভিখু সেগুলো জোগাড় করে দিত। ভিখু যখন এইসব কাজকর্ম করত তখন ভিখু 5 বছরের নয়, তার বয়স তখন 10 ছাড়াচ্ছে, কিন্তু দেখলে মনে হতো 16-17 বছরের ছোকরা। ভিখুর নানা গুণপনার কথা শোনার পর ওর শিবু জ্যাঠা একদিন তার স্ত্রীকে বললেন, জানো বিভা, ইচ্ছে হয় ভিখুকে একদিন ডেকে এনে পেট ভরে খাওয়াই। বিভাবতী বললেন, কতদিন থেকে তো তোমাকে বলছি, ওরা আমাদের আত্মীয়, খুব দূরের তো নয়, কাছাকাছি আছি বলে ঘনিষ্ঠতা আরও বেশি। তোমায় আর কি বলবো, তোমার হাত দিয়ে তো পয়সা গলে না। শিবু জ্যাঠা বললেন, পয়সার জন্য ভাবছি না, এ বাড়িতে 5 বছর বয়সে ওর লুচি খাওয়ার যে বর্ণনা তুমি শুনিয়েছ তাতে ভরসা পাচ্ছি না। এখন তো 5-এ নেই, 6 হয়েছে, এখন ওর পেটের কন্টেনারটা তো আরও বেড়েছে। বিভাবতী রাগ দেখিয়ে বললেন, কিসের ছাই চাকরি করো বুঝি না, একটা 6 বছরের শিশুকে পেট ভরে খাওয়াতে ভয় পাচ্ছ। শিবু জ্যাঠা বললেন, ভয়ের চেয়ে ভাবনা বেশি। আমি ভাবছি ওর বাবা গোপাল কেমন করে মেনটেন করছে। বিভাবতী বললেন, তবেই বোঝো, ওরা 365 দিন পারছে আর তুমি একটা দিন পারছো না। শিবু জ্যাঠা বললেন, এবার পারতেই হবে, পরশুদিন গগনবাবুর মেয়ের বিয়ে, উনি তো সাহেব মানুষ, কলকাতা থেকে নামকরা ক্যাটারার আসছে, কাঁচাগোল্লা আসবে বনগা থেকে, নকুরের কড়া পাকের সন্দেশ আর নবীন দাসের রসগোল্লা। বিয়েটা মিটে যাক, তারপর মাস কাবারে একটা রবিবার দেখে ভিখুকে ডাকা যাবে। বিভাবতী খুশি হতে পারলেন না। তিনি বিরক্ত মুখে বললেন, গগনবাবুর মেয়ের বিয়ের সঙ্গে ভিখুকে খাওয়ানোর কি সম্পর্ক? এমন তো কোনো নিয়ম নেই যে গগনবাবুর মেয়ের বিয়ের আগে এ পাড়ায় আর কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানো যাবে না। শিবু জ্যাঠা বললেন, ওহ, তুমি অযথা রেগে যাচ্ছ। গগনবাবুর মেয়ের বিয়েতে গোপালদের সবার নিমন্ত্রণ, ভিখুও যাবে। সেদিন পাশাপাশি বসে খাওয়ার টেবিলে ভিখুর বর্তমান পারফরমেন্সটা একটু দেখে নি, সেইভাবে প্রস্তুতি নিতে হবে তো। ভিখু তো যেমন তেমন ছেলে নয়, ইচ্ছে হলেই স্নো, কোল্ড ক্রিম, মায় কাঁচা উচ্ছে পর্যন্ত যে খেয়ে নিতে পারে, তাকে খাওয়ানোর আগে প্রস্তুতি দরকার হবে না। বিভাবতী উঠতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, কয়েকদিন আগে বাজারে সুধার সঙ্গে দেখা হয়েছিল, ভিখুর কথা জিজ্ঞেস করতে ভিখুর সর্বশেষ কাণ্ড যেটা বলেছে সেটা শুনলে তো তুমি আর কখনোই ওকে বাড়িতে ডেকে এনে খাওয়াবে না। শিবু জ্যাঠা উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ, লেটেস্ট কাণ্ডটা কিরকম শুনি? বিভাবতী বললেন, গোপাল ঠাকুরপো সেদিন বাড়িতে রাবড়ি এনেছে, ভিখুও খাবে বলে 1 কিলো এনে বলেছিল আগে ভিখুকে দেবে। ভিখু কিছুতেই পুরোটা খাবে না, অর্ধেকটা মা বাবাকে দিয়ে বাকি অর্ধেকটা নিয়ে ভিখু বসল। কথার মাঝখানেই শিবু জ্যাঠা বললেন, হ্যাঁ, 6 বছরের বালক, 1/2 কিলো রাবড়ি, ভাবা যায়? বিভাবতী বললেন, ওহ, কথার মাঝখানে কথা বলো কেন, আগে শোনোই না। সুধা বলল, ভিখু দেখছি রাবড়ি নিয়ে চুপ করে বসে খাচ্ছে না, তাড়া দিতেই বলল একটু পরে। সুধা লক্ষ্য করছে ওর পাত্রে রাবড়ির পরিমাণ বেশি, দুধ প্রায় নেই বললেই চলে। ভিখু কি করেছে জানো? রাবড়ির দুধে ছোট ছোট করে ব্লটিং পেপার দিয়েছে,
ওর ধারণা ব্লটিং পেপার থেকেই রাবড়ি তৈরি হয়। শিবু জ্যাঠা মাথায় হাত দিয়ে বললেন, ভিখুকে খাওয়ানোর পক্ষে এটা তো আরও একটা মাইনাস পয়েন্ট হয়ে গেল। আমার মনে হয় রিস্ক না নেওয়াই ভালো। 6 বছর বয়সেই ভিখু যে সকলের কাছেই নানাভাবে আলোচিত হয়ে উঠেছিল সে কথা বোধ করি আর না বললেও চলবে। ভিখু গাইবান্ধা থেকে মতিরহাটে এলো 17 বছর বয়সে। তারপরের ঘটনা সবই মতিরহাটে। কিন্তু মতিরহাটে বাড়ি করে পাকাপাকিভাবে চলে আসার পরও গাইবান্ধার লোক ভিখুকে ভোলেনি। ভিখুও তাদের ভুলতে পারেনি বলে এখনো যাতায়াত করে। ভিখুর 5 থেকে 6 বছরের মধ্যে অনেক রকম ঘটনা ঘটেছে। ঘটনা তো ভিখু এখনো ঘটিয়ে চলেছে এই মতিরহাটে এসেও। ওই 5 থেকে 6 বছরের মধ্যে আরও 2টি ঘটনা আছে। পরে যদি আরও কিছু মনে পড়ে সেটা ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে বলার সুযোগ তো রইল। 2টি ঘটনাই গগনবাবুর মেয়ের বিয়েতে। গগনবাবু ভিখুকে স্নেহ করতেন। একমাত্র মেয়ের বিয়েতে 6 বছরের ভিখু যেসব কাজ করেছে সেগুলোও খুব তুচ্ছ। গগনবাবুর পরিবারও জানত ভিখু সব দিক থেকে আর 10টা ছেলের চেয়ে আলাদা। ভিখুর ওপর দায়িত্ব ছিল অভ্যুদয়িকের জন্য জিনিসপত্র জোগাড় করা। সেই সব জিনিসপত্রের মধ্যে ছিল গোচনা। দায়িত্ব নিলে ভিখু নিষ্ঠা ভরে সেই দায়িত্ব পালন করে। বিয়ের দিন অতি ভোরে ভিখু নিয়ে এলো এক প্লাস্টিকের বালতি ভর্তি গোচনা। পুরোহিত মশাই বললেন, সর্বনাশ, 1 বালতি গোচনা দিয়ে কি হবে? ভিখুর চটপট জবাব, কি হবে তা আমি কি জানি, আপনি তো পরিমাপ বলেননি। কাজের সময় কম পড়লে কোথায় পাবো? পুরোহিত মশাই বললেন, একটুখানি লাগবে, বাকিটা ফেলে দাও। ভিখু রুখে দাঁড়ালো। ফেলে দেব মানে? ভোর রাত থেকে কষ্ট করে সংগ্রহ করা, ফেলে দাও বললেই ফেলে দেব? পরিশ্রমের দাম নেই? পুরোহিত মশাই ভিখুকে বিলক্ষণ চিনতেন। সেই কবে ভিখু তার টিকিতে প্রজাপতি বেঁধে দিয়েছিল, উনি টেরও পাননি। তাই কণ্ঠস্বর নরম করে বলল, বাবা ভিখু, এত গোচনা নিয়ে আমি কি করব? ভিখু বলল, কাজ করতে গিয়ে আপনারই তো বেশি দরকার লাগে। আপনি বোতলে করে বাড়ি নিয়ে যান, গিয়ে ফ্রিজে রেখে দেবেন, প্রয়োজনে কাজে লাগবে। বিয়ে শ্রাদ্ধ এসব তো লেগেই আছে। গোচনা ফ্রিজে রাখার প্রস্তাব শোনার পর পুরোহিত মশাই আর কথা বাড়াবার সাহস পাননি। দ্বিতীয় ঘটনাটা ঘটল বিয়ের দিন রাত্রিবেলা। সকাল থেকে ভিখু বিস্তর কাজকর্ম করেছে। ওইটুকু ছেলে যে এত কাজ করতে পারে পাত্রপক্ষের লোক তা দেখে অবাক। সবাই যখন বলল ভিখুর বয়স মোটে 6, পাত্রপক্ষর লোকরা বিশ্বাসই করল না। নতুন লোকের পক্ষে বিশ্বাস করা কঠিন। ভিখুর শরীরের গঠন এমনই যে ওকে 6 বছর বয়সেও দেখায় 10 বছরের মতো। পাত্রপক্ষের অনেকের সঙ্গেই ভিখুর বেশ ভাব হয়ে গেল। পাত্রপক্ষ যখন খেতে বসল তারাই আগ্রহ করে ভিখুকে তাদের সঙ্গে বসালো। কলকাতার কেতাদুরস্ত ক্যাটারার, তাদের কত রকমের কায়দা। বরযাত্রীদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই ভিখুর প্রতিভার কিছু কাহিনী শুনে ফেলেছে। সেই সব শুনে ভিখুর প্রতি তাদের আগ্রহ জন্মে গেছে। ভিখু যেমন খায় তেমনভাবেই খেয়ে যেতে লাগলো। শিবু জ্যাঠা নিজে এসে ভিখুকে একবার সরেজমিনে দেখে গেলেন। ভিখু যত খেতে থাকে পাত্রপক্ষের খাওয়া তত থেমে যায়। ওরা খাবে কি? ভিখুর খাওয়া দেখতেই তো ব্যস্ত। খাওয়া শেষ করে ভিখু যখন বাইরে এলো তখন গগনবাবু নতুন বেয়াইয়ের সঙ্গে গল্প করছেন। ভিখুকে দেখে গগনবাবু বললেন, এ হচ্ছে আমাদের পাড়ার দ্য গ্রেট ভিখু। তা বাবা ভিখু, ভালো করে খেয়েছো তো? রান্না বান্না ভালো হয়েছিল? ভিখু ছোট্ট একটা ঢেকুর তুলে বলল, ও, সব রান্নাই চমৎকার, কিন্তু জেঠু সবার শেষে বাটি করে হালকা গরম জলের মতো যেটা দিল সেটা একেবারে ডুবিয়ে দিয়েছে।
কেউ খায়নি, সবাই হাত দিয়ে নাড়াচাড়া করেছে, কেউ মুখে তোলেনি। এতে আপনার বদনাম হতে পারে। আপনার পয়সা দিয়ে কেনা জিনিস আমি কিন্তু ফেলিনি, এক চুমুকে খেয়ে নিয়েছি। কেমন যেন সাবান সাবান গন্ধ, স্বাদটা ভালো করতে পারেনি। গগনবাবু আর তাঁর বেয়াই দুজনেই পরস্পরের দিকে তাকালেন। ভিখু তখন ধীরে ধীরে চলে যাচ্ছে তার বাড়ির দিকে। এর কিছুদিন পরেই ভিখু তার বাবা মার সঙ্গে গাইবান্ধা ছেড়ে মতিরহাটে চলে আসে। মতিরহাটে তার খ্যাতি রটতে বেশি সময় লাগেনি। সেই সব সময় কেউ কেউ এসে ভিখুর মাকে বলতো, ও দিদি, তোমার ছেলে ভিখু তরতর করে নারকোল গাছের মাথায় উঠে নারকোল পাড়ছে। ওইটুকু ছেলে, ওকে দেখে তো আমাদের বুক কাঁপছে। ভিখুর মা সুধা দেবী এসব সংবাদে আদৌ বিচলিত হন না। তিনি বলেন, ভয় পেও না ভাই, যার শক্তিতে ভিখু গাছে উঠেছে তার শক্তি ভিখুকে ঠিক নামিয়ে আনবে। পাড়ার সবাই দেখত ভিখু যাই করুক ওর কোনো বিপদ হয় না, বরং অন্যকে সে বিপদ থেকে রক্ষা করে। ফলে মতিরহাটের অনেকেরই ধারণা জন্মে গেল ভিখু যেমন তেমন ছেলে নয়। গাইবান্ধা থেকে মতিরহাটে এসে ভিখু নতুন স্কুলে ভর্তি হলো। এই স্কুলের ছেলেদের সঙ্গে ভাব জমাতে ভিখুর বেশি সময় লাগলো না। রোজই ভিখু এমন কিছু না কিছু একটা কাণ্ড করত, যা স্কুলের ছেলেরা তাদের বাড়িতে গিয়ে গল্প করে শোনাতো। তার ফলে যারা ভিখুকে দেখেনি তারাও ভিখুকে দেখতে আগ্রহী ছিলেন। ভিখুর বয়স যখন 10 ছাড়িয়ে 11-র দিকে সরে যেতে শুরু করেছে, তখন ভিখু পড়ে ক্লাস 7-এ। ওই সময় একদিন স্কুলে ইন্সপেক্টর এলেন। ইন্সপেক্টর হাতের ইশারায় সবাইকে বসতে বলে প্রশ্ন করলেন, এখন কিসের ক্লাস চলছিল? মানে কি পড়ানো হচ্ছিল? সকলের আগে ভিখু উঠে দাঁড়িয়ে বলল, ক্লাসটা ছিল বাংলার, কিন্তু কিছুই পড়ানো হচ্ছিল না। যা হচ্ছিল সেটা আপনাকে নিয়ে আলোচনা। ইন্সপেক্টর একটু হাসলেন, পরে ভিখুকেই প্রশ্ন করলেন, বলো তো, অমৃতাক্ষর ছন্দে বাংলার কোন কবি একটি বিখ্যাত কাব্যগ্রন্থ লিখেছেন? ভিখু উত্তর দিল, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য লিখেছিলেন। ইন্সপেক্টর খুশি হয়ে বললেন, বাহ, ইংরেজি পড়তে তোমাদের কেমন লাগে? সকলে চুপ করে আছে দেখে ভিখু বলল, মন্দ নয়। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, মিসআন্ডারস্ট্যান্ডিং কথাটার বাংলা কি? ভিখু উত্তর দিল, স্যার, এই কথাটার দুটো বাংলা হয়। ইন্সপেক্টর একটু ঘাবড়ে গিয়ে বললেন, দুটো বাংলা? বলো তো শুনি। ভিখু উত্তর দিল, একটা বাংলা হলো ভুল বোঝাবুঝি, যা সবাই জানে, আর একটা মানে অল্প লোক জানে। মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থ মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর একটু কাশলেন। ক্লাস থেকে চলে যাওয়ার কথা ভাবছিলেন কিনা সেটা ভালো করে বুঝে ওঠবার আগেই ভিখু বলল, স্যার, আর কোনো প্রশ্ন করবেন? ইন্সপেক্টর একটু ভেবে বললেন, আমরা সবাই বলি ছেলেটি অমুক বিষয়ে লেটার পেয়েছে বা লেটার মার্কস পেয়েছে। বেশি নম্বর পেলেই লেটার পাওয়া যায়। এবার বলো তো, একে লেটার বলে কেন? অন্য কিছু না বলে লেটার কেন বলে? গোটা ক্লাস একেবারে চুপ। বাংলার মাস্টার মশাইকেও যথেষ্ট বিব্রত মনে হচ্ছে। ইন্সপেক্টর মৃদু মৃদু হাসছেন। মিনিট খানেক অপেক্ষা করে বললেন, আমি জানতাম তোমরা পারবে না। লজ্জা পাওয়ার কিছু নেই, অনেকেই পারে না। এবার আমি বলে দিচ্ছি। ইন্সপেক্টর কথা শেষ করার আগেই ভিখু উঠে দাঁড়িয়ে বলল, স্যার, একটা চান্স দেবেন?
ইন্সপেক্টরের ভ্রু কুঁচকে গেল। ভিখুর দিকে তাকিয়ে বললেন, তুমি পারবে? তাহলে এতক্ষণ চুপ করেছিলে কেন? ভিখু উত্তর দিল, মনে মনে যোগ করছিলাম। ইংরেজিতে লেটার লিখতে হলে আমরা লিখব LETTER, কেমন? এইটুকু বলে ভিখু তার পাশের বন্ধুর দিকে তাকিয়ে বলল, ঘটনা, ব্ল্যাকবোর্ডে যা, চক নে। এল হচ্ছে ইংরেজির 12 নম্বর অক্ষর। এ থেকে গুনতে শুরু করলে 12তে এসে এল পাওয়া যায়। লেখ 12। ই হচ্ছে 5 নম্বর, টি হচ্ছে 20 নম্বর। আবার টি মানে আরো 20, ই মানে 5, আর মানে 18। ঘটনা, ভালো যোগ করে দেখ, যোগফল হবে 80। ইন্সপেক্টর স্যারকে দেখা। ঘটনা ততক্ষণে যোগ করে বড় করে লিখে ফেলে 80। ইন্সপেক্টর এগিয়ে এসে ভিখুকে বললেন, চমৎকার! তোমরা যে এটা পারবে তা আমি আশা করিনি। একেবারে অপ্রত্যাশিত। বহু লোককে জিজ্ঞেস করেছি, কেউ পারেনি। বাংলার মাস্টার মশাই এতক্ষণ বিব্রত মুখে চুপ করেছিলেন। এবার তিনি বললেন, বাংলার মতো ইংরেজিটাও এখানে খুব যত্ন নিয়ে পড়ানো হয়। ইন্সপেক্টর তখনও ভিখুর দিকে তাকিয়ে। ভিখু বিনীতভাবে বলল, স্যার, আমিও একটা প্রশ্ন বহু লোককে করেছি, কিন্তু কেউ বলতে পারেনি। আমার বিশ্বাস আপনি পারবেন। ইন্সপেক্টর বললেন, প্রশ্নটা শুনি। ভিখু বলল, গান্ধারীর 100 জন ছেলে, প্রত্যেকেরই তো একটা করে নাম ছিল। ওই 100 পুত্রের নামগুলো কি জানেন? ইন্সপেক্টর বললেন, আমি তো দুর্যোধন, দুঃশাসন আর বিকর্ণ ছাড়া কারো নাম জানি না। তুমি জানো নাকি? ভিখু বলল, অবশ্যই জানি স্যার। প্রশ্নকর্তা যদি প্রশ্নের উত্তর না জানে তবে তো মহা বিপদ। আপনি শুনবেন স্যার? তবে শুনুন। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, জলসন্ধ, সমসহ, বিন্দ, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রধর্ষণ, দুমর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ। স্যার, এ কর্ণ কুন্তিপুত্র নন, তার অন্য নাম বসু সেন। বিধ্বংসতী, বিকর্ণ, সুলোচন, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, দুর্মদ, দুর্বিগাহ, বিবিৎসু। ইন্সপেক্টর মশাই রুমাল দিয়ে কপাল মুছতে মুছতে বললেন, আজ এই পর্যন্তই থাক ভিখু। একদিনে এত নিতে পারছি না বাবা। ভিখু এবার হাত জোর করে বলল, স্যার, অপরাধ নেবেন না। আমি এইখানে থেমে গেলে আজ না হয় কোনো একদিন আপনার মনে হবে আমি হয়তো 100টা নাম বলতে পারতাম না। নামগুলো তো অমল, বিমল, কমল, সুনীল এরকম সোজা নয়, সব প্যাঁচ মারা নাম। যেমন একজনের নাম দুষ্পরাজয়, আর একজন সুবর্চস। বাবা মা যে কেমন করে এত কঠিন নামে ডাকতেন কে জানে। ইন্সপেক্টর অনুনয় জড়িত কণ্ঠে বললেন, কোনো একদিন নয়, তোমায় বলছি, আমার কখনো মনে হবে না যে তুমি পারতে না। জীবনে গ্রামগঞ্জের অনেক স্কুলে গেছি। তোমাদের স্কুল আর তুমি, এই দুজনকে কখনো ভুলতে পারবো না।
সময়ের স্রোতে স্কুলের নামটা যদিও বা ভুলি, ভিখু, তোমাকে কিন্তু ভুলবো না। তুমি আমার কাছে দ্য গ্রেট ভিখু। ইন্সপেক্টর মশাই আর কোনো ক্লাস পরিদর্শনে গেলেন না। হেডমাস্টার মশাইয়ের ঘরে গিয়ে সামান্য জলযোগ করলেন, তারপর ভিখুর প্রশংসা করে যেতে লাগলেন। সেই থেকে গাইবান্ধার মতো মতিরহাটেও চালু হয়ে গেল দ্য গ্রেট ভিখু। আগেও অনেকবার বোধহয় বলা হয়েছে যে ভিখুর চেহারা বয়সের চেয়ে বড় দেখায়। ভিখু যখন 11তে সবে পা দিয়েছে তখন আন্ডার 15 ফুটবল খেলায় বিপক্ষ দল আপত্তি জানালো। রেফারি বাইরে থেকে এসেছেন, ভিখুর ক্রিয়াকাণ্ড সম্পর্কে আদৌ কিছু জানেন না। ভিখু জানতো খেলার দিন তাকে নিয়ে এই সমস্যা হবে, অতএব আপত্তি উঠতেই ভিখু হাঁক দিয়ে ডাকল, দামু, সুটকেস নিয়ে আয়। দামু একটা সুটকেস নিয়ে মাঠে হাজির। রেফারি এবং বিপক্ষ দলের ক্যাপ্টেন বলল, সুটকেস কেন? ওতে কি বোমা টোমা আছে নাকি? ভিখু বলল, কি আছে সেটা নিজেই দেখে নিন। সুটকেস থেকে একটা ফাইল বার করে ভিখু বলল, পরপর দেখে যান। গাইবান্ধার নিরাময় নার্সিংহোমে আমি জন্মেছিলাম। প্রথমে দেখুন বার্থ সার্টিফিকেট, পরে দেখুন গাইবান্ধা থেকে মতিরহাটের স্কুলে ভর্তির সময় গাইবান্ধা স্কুলের হেড স্যারের সই করা টিসিতে আমার বয়স, মতিরহাটের পুরপ্রধানের সার্টিফিকেট, আমার বাবার চিঠি, দুর্গাপুজোর অষ্টমীতে 4টে ধুনুচি নিয়ে ডান্স করে জজ সাহেবের প্রশংসাপত্র। আমার বাবা আমার বয়স জানবেন না তো কি আপনার বাবা জানবেন? এত মহান মানুষ মিথ্যে কথা লিখেছেন। এবার আপনি আপনার রেফারি পাশ করার সার্টিফিকেট দেখান। হ্যাঁ, দেখান। রেফারি তো অন্য জায়গা থেকে এসেছে। পাড়ার টুর্নামেন্টে কেউ যে তার সার্টিফিকেট দেখতে চাইবে এমন কথা তার দূরকল্পনাতেও ছিল না। ভিখুর কথার সমর্থনে মতিরহাট স্পোর্টিং ক্লাবের অনেকে মাঠে ঢুকতে শুরু করেছে। কেউ কেউ ছাতা উঁচিয়ে হনহন করে আসছে। মাঠের পাশে বিস্তর গাছ, সেই গাছেও অনেক ছেলে ছোকরা। সম্ভবত ওই দিক থেকেই একটা আধলা ইট এসে পড়ল রেফারির হাত দুয়েক সামনে। রেফারি ভদ্রলোকের নাম বিপদভঞ্জন তলাপাত্র, সংক্ষেপে লেখেন বি.ভি. তলাপাত্র। বিপদভঞ্জন নিজেই বিপদ বুঝে বললেন, নো প্রবলেম। বিপক্ষ দলের ক্যাপ্টেন আর কর্মকর্তাদের দিকে তাকিয়ে বললেন, সব কিছু চেক করলাম, নাথিং ফাউল, খেলা শুরু হবে। প্লেয়ার ছাড়া সবাই মাঠের বাইরে যান, বাইরে যান। 3 ক্রোশ দূর থেকে দল এসেছে খেলবে বলে, অতএব এই খেলা দেখার জন্য মাঠে মতিরহাটের বিস্তর লোক। ভিখুর মা তার পাড়ার বন্ধুদের নিয়ে খেলা দেখতে এসেছেন। ভিখুর মা সুধা দেবী জানেন ভিখু খেললে মতিরহাট জিতবেই, এমন ধারণা আরও অনেকের। ক্লাবের ছেলেরা ভিখুকে বলল, ভিখু, তুই শুধু একটা কাজ করবি, পেনাল্টি বক্সের মধ্যে বল ঢুকতে দিবি না। বক্সের বাইরে যেভাবে পারবি আটকাবি, ফাউল হলে ভয়। আমাদের গোলকিপার মনা দারুণ খেলে, ও ঠিক আটকে দেবে। ভিখু চুইংগাম চিবোতে চিবোতে বলল, তোরা ভালো করে তোদের খেলাটা খেল, আমার খেলাটা আমি খেলবো। খেলা শুরু হয়ে গেল। শুরু হওয়ার একটু পরেই বোঝা গেল বাইরে থেকে যে দলটা খেলতে এসেছে তারা মতিরহাট স্পোর্টিংয়ের চেয়ে অনেক ভালো খেলে। গাইবান্ধা থেকে খেলা দেখতে ভিখুর শিবু জ্যাঠাও এসেছেন। তার স্ত্রী বিভাবতী রয়েছেন ভিখুর মার সঙ্গে। শিবু জ্যাঠা তার ভাই গোপালকে বললেন, বুঝলি গোপাল, ওদের দলটা খুব স্ট্রং, তোরা জিততে পারবি বলে মনে হয় না। ভিখুর বাবা গোপালবাবু বললেন, দেখি কি হয়, ভিখু তো রয়েছে। শিবু জ্যাঠা বললেন, ভিখু কি করবে? এটা তো গাছে ওঠা, সাঁতার কাটা আর ক্রিম খাওয়া নয় যে ভিখু খেল দেখাবে। এখন খাবার খাওয়ার কম্পিটিশন হলেও না হয় ভিখু একটা কিছু করতে পারত।
এটা ফুটবল খেলা। ওদের বল কন্ট্রোল দেখছিস? ওদের স্কিল? হ্যাঁ? গোপালবাবু বলেন, সবই দেখছি দাদা। তবে কি জানো, ভিখুর মা বলে ভিখু অবতার, হয়তো কিছু হতে পারে। শিবু জ্যাঠা বলেন, মানছি অবতার। দেশে বিদেশে ঈশ্বরের অংশ নিয়ে অনেক অবতার যুগে যুগে জন্মেছেন। তাঁরা মানব কল্যাণে অনেক কাজ করেছেন, অনেক বাণী দিয়েছেন। কিন্তু তাঁদের কেউ কি ফুটবল বা ক্রিকেট খেলেছেন? আমি তো জানি না। শিবু জ্যাঠার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মতিরহাট গোল খেল। কর্নার কিকটা উড়ে এলো বক্সের মাথায়। একসঙ্গে 3 জন লাফালো। কেউই বলটা মাথায় ঠেকাতে পারল না। বলটা বক্সের বাইরে পড়ার আগেই বিপক্ষ দলের একজন ছুটে এসে জোরালো শট করে বলটা গোলে ঢুকিয়ে দিল। মাঠের মধ্যে তেমন কোনো উচ্চকিত শোরগোল নেই। কি করেই বা থাকবে? সবাই তো মতিরহাটের লোক। কিছু লোক গাইবান্ধা থেকে এসেছে, তারাও মতিরহাট স্পোর্টিং ক্লাবের সমর্থক। বিপক্ষ দলের সঙ্গে খেলোয়াড় ছাড়া এসেছে জনাভিষেক লোক। কেবল তারাই যা কিছু হইচই করছিল। মতিরহাট স্পোর্টিং গোল খাওয়ার পর একটু তেড়ে ফুঁড়ে উঠল বটে, কিন্তু গোল শোধ করতে পারল না। 2টো দারুণ গোল বাঁচিয়ে দিল মতিরহাটের গোলকিপার মনা। হাফ টাইমে ভিখু বলল, আমি কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে বল ঢুকতে দিইনি। কর্নার থেকে যে বলটা গেল সেটাও বক্সের বাইরে। ওখান থেকে গোল হলে আমি কি করব? নানা জন নানা পরামর্শ দিয়ে যাচ্ছে। একটু পরে ভিখু বলল, সবার তো সব দিন সমান যায় না। কোনো মানুষ প্রথম জীবনটা সুখে থাকে, পরের জীবনটা দুঃখে কাটে। ওদের ফার্স্ট হাফটা সুখে গেল, সেকেন্ড হাফটা দুঃখে যাবে। এই বলেই ভিখু গান গাইতে শুরু করল, চিরদিন কাহারও সমান নাহি যায়। মতিরহাট স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন নিমাই বলল, ভিখু, এটা কি গান গাইবার সময়? আমরা হারছি, এটা টের পাচ্ছিস না? ভিখু নিষ্পৃহ গলায় বলল, সবাইকে যে সব দিন সব খেলায় জিততে হবে তার তো কোনো মানে নেই। নিমাই বলল, এই খেলায় হারলে আমাদের ফাইনালে যাওয়া সমস্যা হবে। গোলকিপার মনা বলল, জিতলে রাত্রে গরম ভাত আর খাসির মাংস, না জিতলে ফক্কা। ভিখু বিমর্ষ বদনে বলল, জামাল চাচাকে বলে গোটা খাসি স্পন্সর করিয়েছি। খাসিটা ভাবছে আমরা হেরে যাই, তাহলে ও আরও কয়েকদিন বেঁচে থাকবে। মনা বলল, ছাই থাকবে। খাসিগুলো কি জামাল চাচার পোষ্যপুত্র যে বাঁচিয়ে রাখবে? কাল রবিবারের বাজার, সকালেই জবাই করে বিক্রি করবে। ভিখু বলল, সেটাও একটা কথা। কয়েক ঘন্টা আয়ু, বেচারি কি করবে? তার চেয়ে চটপট ওর মুক্তি হয়ে যাওয়াই ভালো। কোনো সুকর্ম করে থাকলে আগামী জন্মে মানুষ হয়েও জন্মাতে পারে। রেফারির প্রথম বাঁশি বাজার পর সবাই উঠে দাঁড়ালো। মনা বলল, ভিখু দেখ, মাসিমা আসছেন। ভিখু দেখল জেঠিমাকে সঙ্গে নিয়ে তার মা মাঠের মধ্যে ঢুকেছেন। এই দৃশ্য মতিরহাটে বিরল। খেলা দেখতে মহিলা আসেন ঠিকই, কিন্তু কোনোদিন মহিলাদের কেউ মাঠের মধ্যে ঢুকতে দেখেনি। শিবু জ্যাঠা ব্যাপারটা লক্ষ্য করে বললেন, গোপাল, তোর বৌদি আর তোর বউ মাঠে ঢুকে যাচ্ছে কেন? ওরা কি মতিরহাটের হয়ে খেলবে নাকি? ভিখুর বাবা গোপাল বললেন, ঠিক বুঝতে পারছি না তো শিবুদা, ওরা কি ভিখুকে কিংবা টিমকে কিছু বলতে যাচ্ছে? শিবু জ্যাঠা রাগের গলায় বললেন, বলতে যাচ্ছে মানে? ওরা কি বলবে? ওরা দুজনে কি পিকে আর অমল দত্ত যে টেকনিক বলবে? এটা তো মোচার ঘন্ট বা ইলিশ মাছের পাতুরি রান্না নয়। চারপাশের লোকজন কি ভাবছে বলতো? ভিখুর মা সুধা দেবী আর জেঠিমা বিভাবতী দেবী দুজনে ভিখুর কাছে এলেন। ভিখুর চারপাশে মতিরহাট স্পোর্টিং ক্লাবের ছেলেরা। সুধা দেবী বললেন, ভিখু,
তোরা হেরে যাবি এটা ভাবতে খারাপ লাগছে। শিব মন্দিরের এই ফুলটা পকেটে রাখ, আমি তো আগে দেওয়ার সুযোগ পাইনি, বাবা তোকে জেতাবেন। জেঠিমা বললেন, ভিখু, তুই এত পেছনের দিকে দাঁড়িয়ে খেলছিস কেন? সামনে না খেললে তুই তো গোল করতে পারবি না। ভিখু জেঠিমাকে আর মাকে প্রণাম করে বলল, খেলা শুরু হচ্ছে, তোমরা মাঠের বাইরে যাও। পরক্ষণেই দলের ক্যাপ্টেন নিমাইকে বলল, নিমাই, আমার জায়গায় অন্য কাউকে দে, আমি ফরওয়ার্ডে খেলবো। নিমাই বলল, ঠিক আছে, তুই ফরওয়ার্ডে যা, বিশুকে তোর জায়গায় দিচ্ছি। ভিখু এবার হাতের ইশারায় দামুকে ডাকল। দামুর কাজ দলের সবাইকে হাফ টাইমে জল আর ঠান্ডা দেওয়া। ভিখু বলল, আমরা তো পাড়ার দল, ওরা বাইরের, ওদের ঠান্ডা নানা রকম পানীয় ঠিক ঠিক দেওয়া হয়েছে তো? ঠিক ঠিক মাপে দিয়েছিস তো? দামু বলল, গুরু, দামু সাতরা কাজে গন্ডগোল করে না, 50টা বাক্স বোমা রেডি করা আছে, কিন্তু ফাটাবার স্কোপ পাচ্ছি না। গুরু, একটু স্কোপ করে দাও। ভিখু বলল, তুই গাছে উঠে বস, এবার আমি ফরওয়ার্ডে, গোল পাবি, জয় বাবা ভোলানাথ। ভিখু মাঠে নেমে গেল। খেলাও যথারীতি শুরু হলো। মিনিট 3 পর দেখা গেল বিপক্ষ দল, যাদের ক্লাবের নাম ইয়ংস্টার, তারা কেমন যেন এলিয়ে পড়ছে। শট নিচ্ছে কিন্তু শটে কোনো জোর নেই, বেশি ছোটাছুটিও করতে পারছে না। ওদের আঁটো ডিফেন্স যেন কেমন বিশৃঙ্খল ঢিলে ঢালা। এই রকমভাবে আরও একটু খেলা চলার পর নিমাই মারফত বল গেল ভিখুর পায়ে। ভিখু এখন ফরওয়ার্ডে খেলছে। ভিখুর পায়ে বল পড়তেই গোটা মাঠ চিৎকার করে উঠল। ব্যাপারটা এমন যেন মারাদোনার পায়ে বল পড়েছে। ভিখু বল নিয়ে তীর বেগে ছুটছে। ভিখুকে দেখে শিবু জ্যাঠা চিৎকার করে উঠল, ভিখু, 24টা লুচি আর 1 কৌটো পুরো ক্রিম তোর জন্য বরাদ্দ। ভিখু বক্সের মধ্যে ঢুকে গেল। দুদিক থেকে দুজন আসছে ভিখুকে আটকাবার জন্য। একজন ভিখুর 1 হাত দূরত্বে এসে 2 হাতে পেট চেপে বসে পড়ল। অন্যজন ভিখুর সামনে। ভিখু তাকে কাটিয়ে গোলকিপারের মুখোমুখি। এমন গোলকিপার জীবনে কেউ কখনো দেখেনি। গোল বাঁচাবার জন্য ভিখুর পায়ের ওপর ঝাঁপিয়ে পড়াই তার উচিত ছিল, কিন্তু সে তা না করে গোল লাইনের ওপর ঝাঁপ দিয়ে শুয়ে পড়ল। ভিখুকে আর কষ্ট করতে হলো না। সে 1 পা এগিয়ে বলটা বুটের মাথায় করে গোলে ঢুকিয়ে দিল। ইয়ংস্টারের গোলকিপার তখনও শুয়ে। গোটা মাঠ জুড়ে চিৎকার আর কান ফাটানো পটকার আওয়াজ। এরই মধ্যে আবার খেলা শুরু হলো। ইয়ংস্টারকে দেখে মনে হচ্ছে তাদের যেন দম নেই, গায়ে বল নেই, খেলবার কোনো আগ্রহও নেই। মিনিট 10 পরে ভিখুর দেওয়া বল থেকে তীব্র শট করে নিমাই গোল করে দলকে জেতালো। খেলার সমতা ফেরালো ভিখুর গোল। জয় আনলো ভিখুর দেওয়া পাস থেকে নিমাই। মতিরহাট স্পোর্টিং ক্লাব 2-1 গোলে জিতে গেল। গোটা 3 খেলোয়াড় বদল করেও ইয়ংস্টার জিততে পারল না। জামাল চাচার দেওয়া মাংস আর গরম ভাত খেতে খেতে ভিখু বলল, আগেই তো বলেছিলাম, চিরদিন কাহারও সমান নাহি যায়। দামু কি স্বাদ করে যেচে যেচে ওদের অত ঠান্ডা খাইয়েছে? বোতলগুলো আসল, ভেতরের জিনিসগুলো তো আমার তৈরি। এত পেট কামড়ালে আর পটি পটি ভাব হলে কেউ কি খেলতে পারে? সেকেন্ড হাফে ওরা তাই খেলতে পারলো না। প্রফুল্ল ডাক্তারের বাড়িতে শখের বাগান করা দিয়ে ভিখু চরিত শুরু হয়। তখন তো ভিখু সবে 17 কি 18। আমরা পিছু ফিরে দেখার মতো ভিখুর ছেলেবেলাটা একটু জেনে নিলাম। হায়ার সেকেন্ডারি পাশ করার পর ভিখু হঠাৎ একটা চাকরি পেয়ে গেল। ভিখু বাবা মাকে জিজ্ঞেস করল, কি করব? ভিখুর বাবা কিছু বলবার আগে ভিখুর মা বলে উঠলেন, তুই কি করবি সেটা কি আমাদের বলে দিতে হবে বাবা?
আমরাই তো তোকে জানিয়ে কাজ করি। ভিখুর বাবা বললেন, চাকরির বাজার তো খুব খারাপ। এই রকম অবস্থায় একটা সরকারি চাকরির সুযোগ যখন এসেই গেল, তখন কি অবহেলা করা ঠিক হবে ভিখু? শিবু জ্যাঠা মতামত দিলেন, লেখাপড়া করতে চাইলে সে তো চাকরি করেও করা যায়, নাইট কলেজে পড়তে পারিস। ভিখুর মা বললেন, লেখাপড়া শেখে চাকরির জন্য আর বিদ্যে অর্জনের জন্য, চাকরি তো পেয়েই যাচ্ছে। আমার ভিখুর বিদ্যে কিছু কম নেই। এই সব আলোচনা যখন চলছে, ভিখু তখন একটা কথাও বলেনি। নাইট কলেজে পড়াটা তার বেশ মনে ধরেছে। দিনের বেলা ক্লাস করার ব্যাপারটা সে জানে, কিন্তু রাত্রে ক্লাস করার ব্যাপারটা সম্পর্কে তার কৌতূহল হচ্ছিল। কিছুদিনের মধ্যেই দিনে চাকরি আর রাত্রে কলেজ শুরু করে দিল ভিখু। মাস দুয়েকের মধ্যে ভিখু কলেজে এবং অফিসে তার মতিরহাটের মতোই জনপ্রিয় হয়ে উঠল। অফিসে ভিখুর তেমন কোনো কাজ ছিল না। তাকে ব্যস্ত থাকতে হতো সহকর্মীদের কাজে, কারো বাড়ি ভাড়া ঠিক করে দেওয়া, রেলের টিকিট কাটা, অফিসের পিকনিক হবে তার জায়গা খুঁজে বার করা, কাউকে হাসপাতালে ভর্তি করতে হবে তার ব্যবস্থা, এমনকি হাসপাতালে রাত জাগতে হবে। এই সব কাজ নিয়ে ভিখু সদা ব্যস্ত। এই ধরনের সব কাজই ভিখু করত এবং করে আনন্দও পেত। ক্রমে ক্রমে মতিরহাটের মতো ভিখুর সহকর্মীরাও ভিখু নির্ভর হয়ে উঠল। বড় হওয়ার পর থেকে ভিখু আর আগের মতো চেটেপুটে ক্রিম বা কোল্ড ক্রিম খায় না, কিন্তু অন্য খাবার জিনিস যা তা আগের থেকে একটু বেশিই খায়। সেটাই স্বাভাবিক। বয়সটা বাড়লে খিদেটাও বাড়বে। ভিখুর জেঠিমা বিভাবতী একদিন ভিখুর মাকে বললেন, সুধা, অনেককাল ভিখু আর গাইবান্ধায় আমাদের বাড়িতে যায় না, ও কি একদম সময় পায় না? ভিখুর মা উত্তর দিলেন, না গো দিদি, ভিখুর খুব সময়ের অভাব। কত রাত তো বাড়ি ফিরতে পারে না, রোগী পাহারা দিতে হাসপাতালে রাত জাগতে হয়। ওর তো দয়ার শরীর, কাউকে ফেরাতে পারে না। বিভাবতী একটু উদ্বিগ্ন হয়ে বললেন, ভিখুকে বারণ কর, এমন করলে ওর শরীর টিকবে না, না ঘুমিয়ে কদিন কাটাবে। ভিখুর মার মধ্যে কোনো উদ্বেগ নেই। তিনি একটুও বিচলিত না হয়ে বলেন, যিনি কৃপা করে ওকে পাঠিয়েছেন তিনিই ওকে রক্ষা করবেন, তুমি ভেবো না দিদি। বিভাবতী আর কথা বাড়ান না। তিনি ভেবে পান না কোন বিশ্বাসে তার ছোট যা এতটা নিশ্চিন্ত থাকতে পারেন। ভিখু যদি অবতারী হয় তবু তো সে মানব দেহ ধারণ করেছে। সেই দেহের জ্বালা যন্ত্রণা আছে, ক্ষয়ক্ষতি আছে, বিনাশও আছে। অবতারের কি মৃত্যু হয় না, ঘুম পায় না? বিভাবতী ভাবতে ভাবতে রিকশা করে বাড়ি চলে যান। দিন দশেক পরে শিবু জ্যাঠার বুকে যন্ত্রণা এবং শ্বাসকষ্ট শুরু হলো। গাইবান্ধাতে একটা ছোট হাসপাতালে আছে বটে, কিন্তু সেটা তেমন ভালো নয়। মতিরহাটের সদর হাসপাতাল বেশ বড়, ভালো বলে সেই হাসপাতালের সুনামও আছে। ভিখুর নেতৃত্বে তার শিবু জ্যাঠা ভর্তি হলেন মতিরহাটের সদর হাসপাতালে। হাসপাতালে রাত্রে বাড়ির কাউকে থাকতে হবে। ভিখু থাকতে ওটা কোনো সমস্যা নয়। ভিখু তার জেঠিমাকে বলল, তুমি আমাদের বাড়িতে থেকো, হাসপাতালে আমি আর দামু থাকব। ওই হাসপাতালের সবাই আমার চেনা, তুমি কোনো চিন্তা করো না। বিভাবতী বললেন, এ পাড়ার লোক ও পাড়ার লোক সবার জন্যই তো তুই হাসপাতালে রাত জাগিস, সকালে অফিস, রাত্রে কলেজ। তোর শরীরে সইবে না বাবা, আজকের রাতটা তুই বিশ্রাম কর, আজ না হয় মন্টু আর সোনা থাকুক। ভিখু বলল, ওদের দিয়ে হবে না, আমি আর দামু থাকবো, আমাদের কোনো অসুবিধে হবে না। ভিখু আর দামু রাত ৮টা নাগাদ হাসপাতালে এলো। গেটের সামনে জনা কয়েক লোক। ভিখু আরও একটু অপেক্ষা করে ৩ তলায় এলো। দামু জিজ্ঞেস করল,
সব ঠিক আছে তো গুরু? ভিখু উত্তর দিল, নো টেনশন, বিকেলে সব দেখে গেছি। জেঠু 3 তলার 4 নম্বর কেবিনে আছেন, আমাদের কাছাকাছি থাকতে হবে। ভিখুকে কেউ আটকায় না, উল্টে সবাই বলে, ভিখু, আমার একটা কাজ করে দিতে হবে। ভিখু হাত নেড়ে বলে, হয়ে যাবে। 3 তলায় যেখানটায় নার্স আর ডাক্তাররা বসেন, ভিখু সোজা সেখানে এলো। একজন বয়স্কা নার্স মাথা নিচু করে কি লিখছিলেন। ভিখু তার সামনে গিয়ে বলল, মায়াদি, এসে গেছি। মায়াদি চোখ তুলে ভিখুকে দেখে একটু হাসলেন, পরে বললেন, কেবিন তো একটাও খালি নেই। ভিখু বলল, জেনারেল আছে তো। মায়াদি বললেন, 16 নম্বর খালি, 2 জনকে শেয়ার করতে হবে। ভিখু বলল, নো ম্যাটার মায়াদি, জেঠুর খবর থাকলে 16 নম্বরে খোঁচা দেবেন। মায়াদি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, চলো দেখিয়ে দিই। ভিখু বলল, আপনাকে কষ্ট করতে হবে না, এখানকার সব বেড আমার চেনা। মায়াদি বললেন, আমার গানের ব্যাপারটা কিন্তু। ভিখু বলল, ওটা কোনো ব্যাপার নয়, হয়ে যাবে, এই মাসেই 2টো ফাংশন পাইয়ে দেব। তার আগে সুপার সাহেবের স্ত্রীর ব্যাপারটাও তো করতে হবে। রাতের ডাক্তার কে মায়াদি? চেনা ডাক্তার তো? মায়াদি বললেন, তোমার অচেনা কেউ আছে নাকি? রাতে আছেন সুকুমার ঘোষ। ভিখু বলল, ঠিক আছে, আমি একবার জেঠুর কেবিনে উকি খাই। জেনারেল বেডগুলো হলঘরের মধ্যে 2 সারি করে পাশাপাশি পাতা, সেগুলো পেরিয়ে গেলেই কেবিন। 16 নম্বর বেডটা থেকে জেঠুর 4 নম্বর কেবিনের কাচের দরজাটা দেখা যায়। ভিখু 16 নম্বর বেডের কাছে এসে বলল, দামু, উঠে পড়। প্রথমে দামু উঠল, তারপর ভিখু উঠে গলা পর্যন্ত চাদর টেনে শুয়ে পড়ল। ভিখুদের বাড়িতে শুয়ে বিভাবতীর ঘুম আসছিল না, খালি এপাশ ওপাশ করছেন, জল খাচ্ছেন, উঠে বসছেন, আবার শুয়ে পড়ছেন। এই অস্থিরতার মধ্যে যে একটু তন্দ্রা এলো, সেটা বিভাবতী বুঝতে পারলেন না। ওই তন্দ্রার মধ্যে স্বামীকে নিয়ে খারাপ স্বপ্ন দেখলেন। স্বপ্ন ভাঙার পর কাঁদতে কাঁদতে বিছানা থেকে নেমে সুধার ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। বৌদির এই অবস্থা দেখে ভিখুর বাবা গোপালবাবু 7 সকালে বৌদিকে নিয়ে হাসপাতালে চলে এলেন। এখন হাসপাতালের গেট দিয়ে দুধের গাড়ি, পাউরুটির ভ্যান ঢুকছে। বাধা দেওয়ার মতো তেমন কেউ ছিল না বলে 3 তলায় চলে এলেন। কোলাপসিবল গেটটা বন্ধ, কিন্তু তালা দেওয়া নয়। জেনারেল ওয়ার্ডের বেডগুলোতে রোগীরা ঘুমুচ্ছে। মায়াদি ওদের দেখে প্রশ্ন করলেন, এত ভোরে আপনারা কি চান? গোপালবাবু বললেন, আমার দাদা 4 নম্বর কেবিনে আছেন, এই ফুলটা বৌদি তাঁর মাথায় ঠেকাতে চান। মায়াদি বললেন, ও, 4 নম্বর কেবিন মানে ভিখুর জ্যাঠামশাই? উনি ভালো আছেন, ঘুমোচ্ছেন, যান গিয়ে মাথায় ফুলটা ছুঁয়ে আসুন, দেখবেন ঘুম ভাঙাবেন না। স্বামীকে দেখে বিভাবতী মনে মনে আশ্বস্ত হলেন। ফিরে আসার সময় বিভাবতীর চোখটা গেল 16 নম্বর বেডের দিকে। থমকে দাঁড়িয়ে পড়ে এক হাতে ভিখুর বাবার হাতটা টেনে ধরে কম্পিত গলায় বললেন, ঠাকুরপো, ওটা কে শুয়ে? ভিখুর মতো মনে হচ্ছে না? ভিখুর বাবা তাকালেন। নিজের ছেলের মুখ চিনতে তাঁর ভুল হওয়ার কথা নয়। 2 পা এগিয়ে গিয়ে দেখলেন, হ্যাঁ, ভিখুই বটে। পাশে আর একটা কে? বিভাবতী প্রায় কেঁদে ফেলার মতো করে বললেন, ভিখুর কি হয়েছে? হ্যাঁ, ভিখু হাসপাতালের বেডে শুয়ে কেন? অবস্থা সামাল দিতে মায়াদি 2 জনকে বাইরের বারান্দায় নিয়ে এসে বললেন, ভিখু হাসপাতালে রাত জাগলে ওকে আমরা যে কোনো একটা খালি বেডে শোয়ার ব্যবস্থা করে দিই। আজ একটাই বেড খালি ছিল বলে ভিখু আর দামু 2 জনে শুয়েছে, ওদের একটু ঘুমোতে দিন। গোপালবাবু জিজ্ঞেস করলেন, যদি কোনো বেড খালি না থাকে তাহলে ভিখু কি করে? মায়াদি একটু হেসে বললেন, সে ব্যবস্থাও ভিখুর জানা আছে। অপেক্ষাকৃত সুস্থ কোনো রোগীর কাছে গিয়ে বলে,
দাদা একটু চেপে। নতুন পেশেন্ট এসেছে। এবার লোকটাকে একটু সরিয়ে ভিখু তার পাশে শুয়ে পড়ে। বিভাবতী বাকরুদ্ধ হয়ে গেল। তিনি শুধু একবার আর্ত দৃষ্টিতে ভিখুর বাবার দিকে তাকালেন। ভিখুর বাবা বললেন, এসব কথা ভিখুর মাকে না বলাই ভালো। ভিখুর কাছে যা স্বাভাবিক, আমাদের পক্ষে সেটা শোনাও কঠিন। শিবু জ্যাঠা সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পর বিভাবতী হাসপাতালের ঘটনাটা তাঁর স্বামীকে বললেন। শিবু জ্যাঠা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, এও সম্ভব? ভিখু অবতার না দানব, সেটা বুঝতে আমাদের 3 জন্ম কাবার হয়ে যাবে। শিবু জ্যাঠা সুস্থ হয়ে দিব্যি ভালো আছেন। এই আনন্দে বিভাবতী ভিখুর বাবা মা ভিখু আর দামুকে বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করলেন। ভিখুর অনুরোধে হাসপাতালের সুপার নন্দবাবু আর মায়াদিকে বলা হলো। সেদিন আবার ভিখুদের অফিসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অতএব ভিখু আসবে একটু পরে। ভিখু বলে গেছে, আমি এবার 2টো আইটেমে নাম দিয়েছি, দড়ি টানাটানি আর চোখ বেঁধে হাঁড়ি ফাটানো। শিবু জ্যাঠা প্রশ্ন করেছিলেন, ওই লোহার বল ছোড়াতে নাম দিসনি? ভিখু উত্তর দিয়েছিল, ধুর, লোহার বল নয়, ক্রিকেট বল ছুড়তে হয়। 2বার বল গেল হারিয়ে। 3য়বার বল মাঠের বাইরে দাঁড়ানো একটা পুলিশ জিপ গাড়ির সামনের কাঁচে লেগে কাঁচ ফুটি ফাটা। পুলিশ কেস হয়ে যাচ্ছিল, তাই ওটাতে আর নাম দিইনি, আমি তাড়াতাড়ি চলে আসব। ভিখু ছাড়া সবাই যখন উপস্থিত, তখন ভিখু ছাড়া আর কাকে নিয়েই বা আলোচনা হবে? ভিখুর নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে করতে শিবু জ্যাঠা বললেন, হাসপাতালের বেডে শুয়ে থাকার ব্যাপারটা ভারী অদ্ভুত। সুপার সাহেব বললেন, ভিখু নিজেই তো অদ্ভুত। ওকে যত দেখি তত অবাক হই। এই মায়াদেবী ভিখুর হাসপাতাল বাস সম্পর্কে অনেক কিছু জানেন। সবাই যখন মায়াদেবীর দিকে তাকালেন, তখন মায়াদেবী অর্থাৎ ভিখুর মায়াদি বললেন, ভিখু আমার কাছে অতি মানব। আপনারা কেউ জানেন না, রক্তের প্রয়োজনে ভিখু কতবার কত গরিব পেশেন্টকে নিজে রক্ত দিয়েছে। নিজে যেমন দিয়েছে তেমনি রক্ত জোগাড়ও করে দিয়েছে অনেক। একদিন ওর হাতটা আমার মাথায় রেখে ওকে বলেছিলাম, আমি তোমার দিদি, ঢের হয়েছে, এবার আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো আর রক্ত দেবে না। ভিখু এখন পর্যন্ত কথা রেখেছে। ও যে বেডে শোয় সে নিয়ে কম ঘটনা ঘটেছে। একবার এক রোগীকে তো চেপে ঘুমোতে বলে নিজে শুয়ে পড়ল। বেড নম্বর ছিল 2তলার 5। ভিখু তো ঘুমিয়েই আছে। আসল রোগী সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেছে। বাথরুমে গেছে তো গেছেই, ফিরে আর না। ইতিমধ্যেই মর্নিং রাউন্ডে ডাক্তার মুখার্জি এসেছেন। বুড়ো মানুষ। 5 নম্বর বেডে তখন ভিখু একা শুয়ে। ডাক্তার মুখার্জি নাড়ি দেখতে দেখতে বললেন, কি ব্যাপার মায়া, রোগীর চেহারা বদলে গেল কেমন করে? কাল কি ওষুধ দিয়েছ আমায় দেখাও তো। অনেক কষ্টে ব্যাপারটা সামাল দিতে হয়েছে। এবার সুপার বললেন, নিজের বিপদও ডেকে এনেছে। চণ্ডীতলার পরেশ হাজরা খুব অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হলেন। জমে মানুষে টানাটানি করে রাত 3টে নাগাদ রোগটাকে কাবু করা গেল। ভিখুর তখন 16-17 বছর বয়স। আমি তখনও সুপার হইনি। রাত 8টা থেকে ভিখু তখনও ঠায় দাঁড়িয়ে। আমি বললাম, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, ভিখু তুমি এবার বিশ্রাম করো। ভিখু বলল, দেখি কোথায় বেড পাই। ভিখু কোনো খালি বেড না পেয়ে পর্দা ঘেরা একটা বেডে গিয়ে দেখল সারা মুখ ঢেকে একজন শুয়ে আছে। ভিখু তাকে ধাক্কা দিয়ে বলল, দাদা কেটে শোন তো, নতুন পেশেন্ট এসেছে। 2 বার ধাক্কা দিয়ে দেখল লোকটা নড়ে না।
ভিখু তাকে ঠেলে সরিয়ে দিয়ে পাশে শুয়ে পড়ে বলতে লাগলো, যাক, লোকটা নাক ডাকে না। আসলে ওই পেশেন্টটি রাত 2:30তে মারা গেছে। ভোরে পুলিশ মারফত খবর পাঠানো হবে। ভিখু বাকি রাতটুকু তার সঙ্গে শুয়ে কাটিয়ে দিল। সকালে ওয়ার্ড বয় গিয়ে দেখে ভিখু চোখ খুলে শুয়ে আছে। সে তো এক লাফে আমার ঘরে এসে বলল, স্যার, মুর্দা জিন্দা হো গয়া। আমি বললাম, সে কি? এখনই তার ডেথ সার্টিফিকেট লিখব। তুমি গাঁজা খাও নাকি? ওয়ার্ড বয় বলল, বিশ্বাস না হয় তো স্যার আপনি আসিয়ে দেখুন। মুর্দা জিন্দা হো গয়া, থোড়া থোড়া হাসতা হ্যায়। আমি গিয়ে দেখি ভিখু। ভিখুর কোনো তাপ উত্তাপ নেই। সে কি বলল জানেন? সকলে চুপ, শুধু বিভাবতী বললেন, কি বলল? ভিখু বলল, কেউ মরে গেলে তাকে ছুঁয়ে থাকতে হয়। ভালো হলো, ওকে জড়িয়েই তো শুয়েছিলাম। উনি তো আমার স্বজন। ভিখু সকালে বাড়ি ফেরেনি। হাসপাতাল থেকে বডি বার করা, গাড়ির জোগাড়, বডি নিয়ে যাওয়া এবং দাহ কার্য শেষ হওয়া পর্যন্ত ভিখু ছিল ওদের সঙ্গে সঙ্গে, একেবারে নিকট আত্মীয়ের মতো। সেদিন অনেকক্ষণ পর্যন্ত সবাই ভিখুর জন্য অপেক্ষা করল, কিন্তু ভিখু এলো না। মতিরহাটের বাড়িতেও ভিখু ফেরেনি। রাত যত বাড়তে লাগলো, চিন্তাও তত বাড়তে লাগলো। ভিখু যাই করুক, যেখানেই যাক, বাড়িতে খবর দিতে সে ভোলে না। অফিসে যোগাযোগ করে মতিরহাটের লোকেরা জানালো, অফিসের খেলা শেষ হওয়ার পর দলে দলে ভাগ হয়ে সকলে যখন নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, তখন একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে যায়। আর ওখানেই বসে ঘুড়িতে সুতোর কল পরাচ্ছিল 12 বছরের এক ভিখারি বালক। ভিখু দুরন্ত এক লাফে লরির ওপর উঠে লোকটাকে নামিয়ে এনে মারতে থাকে। তারপরেই রক্তাক্ত ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলে, বেঁচে আছে, একটা গাড়ি ডাক। খুঁজে পেতে গাড়ি আনা হলো। হাসপাতালে পৌঁছবার ঘণ্টাখানেক পরে ছেলেটা মারা যায়। লরিওয়ালা ছেলেটার বাবার হাতে কিছু টাকা দেয়। তারপর সব কেমন স্থির আর স্বাভাবিক হয়ে যায়। ভিখু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। তার মুখ মলিন হয়ে যায়। প্রবল অভিমানের গলায় বলে, আমি একটা ফালতু, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না। হাতে করে বুকে জাপটে যাকে নিয়ে এলাম, তাকে বাঁচাতে পারলাম না। আজ পর্যন্ত হাসপাতালে যত জনকে এনেছি আমি সবাইকে বাড়ি নিয়ে গেছি। তাই মনে হচ্ছে আমি স্রেফ একটা ফালতু। বাবাটা টাকা নিয়ে খুশি। মানুষ, পৃথিবী, সম্পর্ক সব কেমন বদলে গেছে। এরপর ভিখু হাসপাতাল থেকে বেরিয়ে যায়। অফিসের যে বন্ধুরা সঙ্গে ছিল তারা জিজ্ঞেস করে, ভিখু, বাড়ি যাচ্ছ তো? ভিখু একটু দাঁড়ায়, কিন্তু কোনো কথা বলে না। ভিখু চলে যায়। এরপর অফিসের বন্ধুরা আর কিছু জানে না। আজ 3 বছর হয়ে গেল ভিখু ফিরে আসেনি। গাইবান্ধা এবং মতিরহাটের কেউ আর বিশ্বাস করে না যে ভিখু ফিরে আসবে, একমাত্র ভিখুর মা ছাড়া। তার বিশ্বাস ভিখু হারিয়ে যেতে পারে না। ভিখুর গাছে জল দেন, ফুল ফোটে আর তার মনে হয় ভিখু আসছে। সন্ধ্যায় ম্লান থেকে ম্লানতর হয়ে ফুলগুলো ঝরে পড়ে। ভিখুর মা বিষণ্ণ মনে ঘরে আসেন। আবার সকালে ফুল ফুটলে তাঁর মনে হয় আজ ভিখু আসবে, কিন্তু ভিখু আসে না। বিরল প্রজাতির মতো ভিখুর মতো মানুষরা আজকের দিনে যে হারিয়েই যায়, এই সহজ সত্যটা ভিখুর মা বুঝতে চান না।